ওয়েলকাম টু সায়েন্স দাদা। আমরা আজকে ক্লাস 12-এর সেমিস্টার 4-এর এবিটিএ টেস্ট পেপারের সেট নাম্বার 4 দেখো পেজ নাম্বার SC 35 একদম টোটাল সলভ করবো, অর্থাৎ সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি কমপ্লিট সলিউশন। এর আগে আমি সেট নাম্বার 1, সেট নাম্বার 2 এবং সেট নাম্বার 3 দিয়েছি, দুর্ধর্ষ অ্যানালাইসিসও করেছি, অবশ্যই দেখে নিও। চলো আজকে আমরা ক্লাস 12-এর সেমিস্টার 4-এর এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্সের দেখো 4 নাম্বার সেট পেজ নাম্বার SC 35-এ সলভ করব। প্রথম প্রশ্ন দেখো সেকশন এতে রয়েছে যে 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণকে একটি দেওয়াল থেকে 35 সেমি দূরে রাখা হলো। আচ্ছা, দেওয়াল থেকে কত দূরে একটি বস্তুকে রাখলে ওই বস্তুর প্রতিবিম্ব দেওয়ালে পড়বে? তো দেখো প্রথমতই ফোকাস দৈর্ঘ্য যেটা বলেছে সেটা কি বলেছে দেখো 10 সেমি। চলো আমরা স্টার্ট করছি, খুবই সোজা কিন্তু অঙ্কটা রয়েছে, প্রত্যেকটা অঙ্কই খুব সোজা আমি মনে করি। এখানে দেখো এফ সমান সমান কী রয়েছে, -10 সেমি আমরা লিখে নিলাম। হ্যাঁ আচ্ছা, অবতল দর্পণ তার জন্য মাইনাস লিখে নিলাম। এইবার আর একটা বিষয় দেখো লক্ষ্য করে, প্রতিবিম্ব দূরত্ব আমাকে কী আমরা কী লিখি জানো, ভি, তাই না? তাহলে লিখবো যে ভি ইকুয়ালস টু, তুমি একটু ভাষা দিয়ে লিখবা, কীভাবে ভাষা দিয়ে লিখবা বলো তো, যে ফোকাস দৈর্ঘ্য, আমি তো শুধু এফ লিখলাম, তুমি লিখবো ফোকাস দৈর্ঘ্য, তারপর ব্র্যাকেটে এফ লিখে লিখবো 10 সেমি। যেহেতু অবতল দর্পণ তার জন্য কিন্তু ঋণাত্মক বা মাইনাস মনে থাকে জানো। হ্যাঁ, আর প্রতিবিম্ব দূরত্ব কি বলছে, -35, এটাও হবে, কারণ প্রতিবিম্ব দর্পণের সামনে বা পর্দায় যেহেতু গঠিত হচ্ছে। দেখো কেন বলো তো ভিটা মাইনাস হবে, একদম সোজাভাবে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, এই দেখো এই ক্ষেত্রে কী হচ্ছে বলো তো, যেহেতু প্রতিবিম্বটা কী হচ্ছে দর্পণের সামনে, অর্থাৎ দর্পণের সামনের পর্দাতে গঠিত হচ্ছে, তাই না, বা দেওয়ালে গঠিত হচ্ছে, তার জন্য আমরা ভিটা এই ক্ষেত্রে কিন্তু -35 লিখতে পারি। এবার গল্পটা হচ্ছে কি, আমাদের কী বের করতে হবে, বস্তু দূরত্ব, মানে ইউ ইকুয়ালস টু কোশ্চেন চিহ্ন। এই তো একটা সিম্পল ম্যাথমেটিক্স। এবার আমরা কি জানি, দর্পণের সূত্র অনুসারে কি হয়, 1/v + 1/u = 1/f। এটা তো সবাই তোমরা জানো, তাই না? আচ্ছা, এরপর কিন্তু আমি একটা চ্যাপ্টার করিয়েছি, অবশ্যই সেটা খেয়াল করে নিও, খুব সহজ করে বোঝানো আছে। দেখো এখানে -1/35 হবে, কেন, এই যে যেহেতু -35 ছিল দিলাম, আর 1/u হয়ে গেল, আর 1/ এখানে কী হবে বলো তো, -10 হয়ে গেল। এবার আমরা ক্যালকুলেশন করবো, আর কিছু না, 1/u = লিখবো হচ্ছে কি বলো তো, এই দেখো -1/10 আছে, আর এই যে 135 আছে সেটা এদিকে চলে গেলে কী হয়ে যাবে, প্লাস দেখো 35 হয়ে গেল। ওকে, আচ্ছা এইবার আমরা কিচ্ছু না, জাস্ট লসাগু করে দেবো। 35 আর 10-এর দেখো লসাগু করলে 70, অর্থাৎ এলসিএম করলে 70 হবে, -7 আর এখানে হবে +2, অর্থাৎ -5/7, তাই না? এবার কাটাকাটি করো, দেখো 5 ইন্টু আমরা যদি কাটাকাটি দেখো 14 আসবে, তাই না? তাহলে আমাদের আসবে 1/14, তাহলে -1/14 হয়ে গেল। অর্থাৎ আমরা বলতে পারি ইমপ্লাই দিয়ে 1/u = -1/14। সো ইউ ইকুয়ালস টু আমরা কি লিখবো, -14। যেহেতু অবতল দর্পণের কথা আমরা এখানে বলছি, তাই আমরা বলতে পারি যে দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত হবে, 14 সেমি হবে। অর্থাৎ দেওয়াল থেকে বস্তুর দূরত্ব আমরা যেটা বলতে পারি, অর্থাৎ দর্পণ থেকে দেওয়ালের দূরত্ব সমান সমান বলতে পারি দর্পণ থেকে বস্তুর দূরত্ব। এইবার এটা কিন্তু আমাদের আবার মাইনাস একটা ফর্মে লিখতে হবে। তাহলে এখানে এখন আমরা লিখবো, এখানে তো হবে না, আমি এখানে করে দিচ্ছি। হ্যাঁ, অঙ্কগুলো টোকো ভালো করে, আর এই চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওকে, কারণ দেখো দীর্ঘ 3 বছর ধরে এই চ্যানেলটা আমি করছি, সেই তুলনায় কিন্তু গ্রো নেই। এখানে অনেকগুলো কেমিস্ট্রির টিচার রাখা আছে, তারপরে বায়োলজি টিচার আছে, তো সেই তুলনায় একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে, কারণ তাদের স্যালারি ব্যাপারটা আবার আছে। তো অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তোমাদের কিন্তু আরেকটা চ্যানেল, তোমরা এর আগে যে ক্লাসে পড়ছিলে দাদার ক্লাসরুম, সেই দাদার ক্লাসরুমের চ্যানেলই হচ্ছে সায়েন্স দাদা। তো দাদার ক্লাসরুম তো একটা বড় চ্যানেল, তাই না? আর আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপও লঞ্চ হচ্ছে, বই পাবলিশড হবে খুব তাড়াতাড়ি, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমাদের অনেক বড় একটা টিম, অনেক বড় বড় টিচারও রয়েছে, তো অবশ্যই তোমাদের সাবস্ক্রিপশনটা কিন্তু খুব দরকার, সাপোর্ট করো। দেখো খুব ভালো ভালো কন্টেন্ট কিন্তু আমরা নিয়ে আসবো। আচ্ছা, এইবার হচ্ছে কি দেখো ইউ এর মান -14 এলো, তারপরে এখন আমরা দেখো লিখতে পারি যে দর্পণ থেকে বস্তুর দূরত্ব লিখবো। দেখো দর্পণ থেকে বস্তুর দূরত্ব, এই যে দূরত্বটা হবে সেটা কত হবে বলো তো, এটা হবে হচ্ছে 14 সেমি। আচ্ছা, হয়ে গেল। এরপরে আমাদের একটা সুন্দর একটা লাইন লিখতে হবে যে দেওয়াল থেকে বস্তুর দূরত্ব, তাই না? তো লিখবো দেওয়াল থেকে বস্তুর দূরত্ব। এইবার লিখবো বস্তুর দূরত্ব কত হবে বলো তো, এটা এই দেখো এটা হচ্ছে কি বলো তো, দর্পণ থেকে বস্তুর দূরত্ব মাইনাস, দেখো দর্পণ থেকে দেওয়ালের দূরত্ব, তার থেকে দর্পণ থেকে বস্তুর দূরত্ব, মানে এই দুটোকে মাইনাস করতে হবে। তার মানে কি, তার মানে 35 মাইনাস করতে হবে কি বলো তো, এখানে কত আসছে 14, এই 14টা আমরা বিয়োগ করলাম।
তো বিয়োগ করলে কত হবে আমাদের, এদিকে হয়ে যাবে 21 সেমি। বাস এর পাশে সুন্দর করে একটা অ্যান্সার তুমি লিখে দাও, কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স ছিল, তাই না? দেখো খুব সুন্দর করে কিন্তু আমরা অঙ্কটা নামিয়ে নিলাম। এরপর আছে অথবাতে এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের মেরুতে সূর্য থেকে আগত রশ্মি থিটা অর্থাৎ রেডিয়ান কোণে উৎপন্ন করছে। সূর্যের ব্যাস ডি হলে দর্পণ দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত হবে? একটু ডিফারেন্স লেভেলের কোশ্চেন, কিন্তু আমি মনে করি কোশ্চেনটা ইজি আমরা করতে পারবো। এইবার এখানে একটা সোজা ফর্মুলায় আমরা ডাইরেক্ট কিন্তু এটাকে এফ থিটা দ্বারা প্রকাশ করতে পারি। কীরকম? দেখো সূর্য অনেক দূরে অবস্থিত, হয় কিনা? আমাদের পৃথিবী থেকে সূর্য অনেক দূরে অবস্থিত, এটা হচ্ছে অথবা অথবা চলো অথবাটা করি। এই যদি সূর্য হয় তাহলে এই হচ্ছে আমাদের পৃথিবী, তাই না? পৃথিবীটা যদি ছোট হবে তো সূর্যের থেকে তো অনেকটা ডিস্টেন্স, কিন্তু ছোটো মোটো ডিস্টেন্সটা অনেক একটা বড় ডিস্টেন্স কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। আচ্ছা সূর্য থেকে অনেক দূরে অবস্থিত হয় কি বলতো, যে তার প্রতিবিম্ব দর্পণের ফোকাস তলে কিন্তু এখানে গঠিত হবে। একটা সুন্দর ভাষা দিতে হবে, যেহেতু সূর্য পৃথিবীর থেকে অনেক দূরে অবস্থিত, তাই বলতে হবে যার প্রতিবিম্ব দর্পণের ফোকাস তলে গঠিত হয়। যদি প্রতিবিম্বের ড্যাশ ডি হয় এবং ফোকাস দৈর্ঘ্য এফ হয়, তবে জ্যামিতিকভাবে আমরা কিন্তু এক্ষেত্রে বলতে পারি, তাহলে আমাদের বলতে হবে যে প্রথমত চলো একটা সুন্দর যুক্তি দিয়ে দিই। সূর্য থেকে পৃথিবী অনেক দূরে অবস্থিত, লিখে দিলাম, একটু ভাষা দিয়ে লিখতেই হবে। আচ্ছা অনেক দূরে অবস্থিত, তাই বলবো কি বলতো, তাই এই ক্ষেত্রে কি বলতো, প্রতিবিম্ব কী হবে, প্রতিবিম্ব যেটা আছে সেই প্রতিবিম্ব কিন্তু দর্পণের ফোকাস তলে গঠিত হবে। কোথায়? দর্পণের ফোকাস তলে গঠিত হবে। লিখবো তাই প্রতিবিম্ব দর্পণের, তোমরা লিখে নাও, দর্পণের কি ফোকাস, দর্পণের কি হবে বলো তো, এটা ফোকাস তলে গঠিত হবে, মনে রাখবা কিন্তু ফোকাস তলে, হ্যাঁ ফোকাস তলে গঠিত হবে। বাস হয়ে গেল, এটা লিখলাম আমরা। আচ্ছা এরপর আমাদের কী কী লিখতে হবে, যে যদি প্রতিবিম্বের ব্যাস, দেখো প্রশ্নগুলো আছে প্রতিবিম্বের ব্যাস, প্রতিবিম্বের ব্যাস যেটা আছে সেই ব্যাসটা কি আছে, ডি, তাই না? তাই তো আছে, হ্যাঁ এখানে প্রতিবিম্বের ব্যাস আছে ডি, অর্থাৎ ক্যাপিটাল ডি দেওয়া আছে। আমি স্মল ডি কেন লিখলাম, আচ্ছা ক্যাপিটাল ডিও আছে। ডিস্টেন্স তো ছোটো হাতে ডি দিয়ে আমরা লিখি ম্যাক্সিমাম, তাই না? পরীক্ষায় কিন্তু খেয়াল করবে লেখাগুলো। তো দেখো এখানে ডিস্টেন্সটা কি বলছে, ব্যাস হচ্ছে কি ডি, প্রতিবিম্বের ব্যাস মানে সূর্যের যে ব্যাস সেটা হচ্ছে প্রতিবিম্বের ব্যাস, আমরা চিন্তা করতে পারি। তো এই ক্ষেত্রে যদি থিটা কি বলছে, যে সূর্যের কি বলছে, যে রেডিয়ান কোণ উৎপন্ন করে, তবে কি বলছে, যে দর্পণ দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত হবে? সূর্যের প্রতিবিম্বের ব্যাস, ও না এটা ছোটো হাতে ডি আমি ধরে নিই, দাঁড়াও। তো লিখতে হবে এই ক্ষেত্রে যে সূর্যের প্রতিবিম্বের ব্যাস, সূর্যের প্রতিবিম্বের ব্যাস আমরা লিখবো, দেখো সূর্যের প্রতিবিম্বের ব্যাস যেটা হবে সেটা হচ্ছে কি বলতো, এফ ডট থিটা যেটা আছে, অর্থাৎ এফ থিটা, এটাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। ওকে দরকার নাই এই লাইনটা লেখার, ডাইরেক্ট লিখে দিলাম, বাস কমপ্লিট। এফ থিটা হয়ে যাবে কিন্তু আমাদের এই ক্ষেত্রে সলিড উত্তর। সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত, এফ থিটা। ওকে এফ ডট থিটা কিন্তু ফোকাস দৈর্ঘ্য কিন্তু তাদের মধ্যে যে কোণটা হয় সেই দুটোর কিন্তু মাল্টিপ্লিকেশন ফর্মের মধ্যে লিখতে হয়, তো সেটাই হচ্ছে কি এফ থিটা হয়ে যাবে। আচ্ছা তারপরে দেখো 2 নম্বরের প্রশ্ন, যথেষ্ট। 2 নম্বর দেখো বলছে যে জলের মধ্যে 7 সেমি গভীরে একটি ছোট্ট বাল্ব রাখা আছে, জলের উপরিপৃষ্ঠের কতটা ক্ষেত্রের মধ্যে দিয়ে বাল্বের আলো নির্গত হবে? জলের প্রতিসরাঙ্ক 4/3 আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের মিউর মান 4/3 আছে, আর গভীরতা বলতে এইচ। তো দেখো আলো কেবলমাত্র একটি বৃত্তাকার ক্ষেত্রফল দিয়ে কিন্তু বের হতে পারে এই ক্ষেত্রে, হ্যাঁ, কারণ এর বাইরে আপতন যে কোণ রয়েছে সেটা সংকট কোণের চেয়ে কিন্তু বেশি। আপতন কোণের থেকে, বা দেখো আপতন কোণ কী বলতো, সংকট কোণের চেয়ে বেশি, তাই না? বেশি আমরা বলতে পারি এই ক্ষেত্রে। তো প্রথমতই আমাদের লিখতে হবে, দেখো 2 নম্বর, যে প্রথমত দেখো গভীরতা যেটা আছে এইচ, এই এইচের মান আছে 7, দেখো এইচের মান হচ্ছে 7, তাই না? তো 7 সেমি, আর মিওর মান কত আছে 4/3, তো এটা আমরা লিখে নিলাম। এরপর আমাদের কি বলতো, নির্গমন তলের যে ব্যাসার্ধ আছে আর সেটা আমরা লিখব। তো নির্গমন তলের ব্যাসার্ধ লিখো, নির্গমন তলের ব্যাসার্ধ সেটা কি হয়, আর ইকুয়ালস টু আমরা বলতে পারি কীরকম, দেখো এটা সুন্দর ফর্মুলা মনে রাখবো, যে আর ইকুয়ালস টু এইচ বাই √(μ² - 1)। তো লিখবো এইচ বাই √(μ²
মিউ স্কোয়ার মাইনাস লিখবো 1, হয়ে গেল। এবার এইচের মান কত আছে 7, আর এই ক্ষেত্রে চিন্তা করো মিউর মান কত আছে 4/3, তো 4/3 মাইনাস 1 লিখে দাও, এটার আবার হোল স্কোয়ার হবে, তো হোল স্কোয়ার লিখে দিলাম আমরা। আচ্ছা এখানে এইভাবে লিখে দিই, হয়ে গেল। এইবার উপরে হলো আমাদের 7, নিচে কত বলো তো 16, মাইনাস হচ্ছে 9, মাইনাস হচ্ছে কত, একবারে করে দিই, তাহলে এখানে হবে 9, রুটের মধ্যে আমরা লিখতে পারি এটা, তারপরে লাইনে লিখতে পারবো এখানে আমরা 7 মাল্টিপাল 9কে বের করলে হবে 3, উপরে চলে যাবে, আর 16 থেকে আসবে হচ্ছে কত এদিকে 9, তাহলে আমাদের আসছে কত এখান থেকে 7, রুট আবার 7 থেকে যাচ্ছে, একটু কেমন অড অড চলে আসছে বিষয়টা। যাই হোক, এই 7 কাটলে পরে আমাদের শুধুমাত্র 3√7 আমরা একটা পার্ট পাচ্ছি, যেটা হচ্ছে আলটিমেটলি কিন্তু আর এর আমরা মান পাচ্ছি, অর্থাৎ 3√7 পেলাম। আচ্ছা হয়ে গেল। এবার বলছে দেখো আলো নির্গত হবে। আচ্ছা এইবার আমাদের লিখতে হবে, দেখো নির্গত যে আলোর যে আমরা আছে সেটার ক্ষেত্রফল, অর্থাৎ এক্ষেত্রে একটা এরিয়া বের করতে হবে। তো সেই এরিয়াটা কি হয়, বৃত্তের ক্ষেত্রে কি হয় পাই আর স্কোয়ার হয়, তাই না? তো পাই আর স্কোয়ারের ক্ষেত্রে আমরা যদি মানটা বসাই তাহলে আমাদের 22/7 ইন্টু কী হবে, ওই যে ওই পার্টটা 22/7 ইন্টু √3/7, তো লিখবো 22/7 গুণ লিখবো কত এখানে 3√7, এর লিখবো কী বলতো হোল স্কোয়ার, তাহলে 22/7 এটা লিখবো, এটাকে লিখবো হচ্ছে 3 × 9, আর এদিকে একটা সিম্পল 7 বেরোবে, কেটে গেল, 9 × 18, 9 × 18 19, 198 সেমি স্কোয়ার, তাই না? এই ক্ষেত্রে কিন্তু আমাদের এর মানটা কিন্তু এটা বেরিয়ে গেল। কতটা ক্ষেত্রের মধ্যে দিয়ে বাল্বের আলো নির্গত হবে, 198 সেমি স্কোয়ার, বাস এটাই কিন্তু আমাদের সলিউশনের অ্যান্সার চলে গেল, বাস হয়ে গেল। এরপরে 2 অথবা দিয়ে লিখব যে একটি প্রিজমের উপর লাল ও নীল রঙের আলো আপতিত হলে কোন রঙের আলোর ক্ষেত্রে ন্যূনতম চ্যুতিকোণের মান বৃহত্তর হবে, কারণ সহ ব্যাখ্যা করো। চলো এটা একটু অ্যানালাইসিস করে দিই। দেখো এই ক্ষেত্রে কি হয়, নীল রঙের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতিকোণের মান কিন্তু বৃহত্তর, দেখো নীল রঙের ক্ষেত্রে কিন্তু চ্যুতিকোণের মানটা বেশি হবে, তাহলে নীল রঙের ক্ষেত্রে কি হচ্ছে লিখবা নীল রঙের আলোর যেটা চ্যুতিকোণ রয়েছে সেই চ্যুতিকোণটা কী হবে বড় হবে, তাই না, বৃহত্তর হবে। আচ্ছা এটা আমরা লিখলাম। এরপরে কি দেখো যখন বৃহত্তর হবে, কারণ কি জানো, এই যে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক যেটা আছে সেটা আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, তাই না, যেটা হচ্ছে কাউচিস ইকুয়েশন আমরা বলি। তো কাউচিস সমীকরণ অনুসারে বলা হয় কি যে প্রিজমের উপাদানের যে প্রতিসরাঙ্ক সেটা কী হবে আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কিন্তু ডিপেন্ডেবল, অর্থাৎ প্রতিসরাঙ্ক কার উপর ডিপেন্ডেবল, তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ডেবল। লিখে নাও খাতার মধ্যে, কাউচিস সমীকরণ থেকে আমরা বলতে পারি যে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কী হবে সেটা হচ্ছে কি আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। এবার নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কী বলো তো, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কম। লেখো নীল আলোর ক্ষেত্রে লেখো তরঙ্গ দৈর্ঘ্য লাল আলোর চেয়ে কী হবে কম হবে, তাই নীল আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক অর্থাৎ মিউ বেশি হবে। লিখে ফেলো, না তো ভিডিওটা এগিয়ে আবার একটু লেখো। যেহেতু চ্যুতিকোণ ডেল্টা প্রতিসরাঙ্ক সমানুপাতিক তাই নীল আলোর বিচ্যুতি বেশি হবে। ক্লিয়ার? চলো আর একবার আমরা একটু বানিয়ে লিখি। দেখো নীল রঙের ক্ষেত্রে কি হচ্ছে চ্যুতিকোণের মান বৃহত্তর বা বেশি হবে। কারণটা কি, কারণ হচ্ছে কি লিখবো যে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক সাধারণত কি হয় আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, যা হচ্ছে কাউচের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, বা কাউচের সূত্র থেকে আমরা বলতে পারি যে কি বলবো যে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। হয়ে গেল এই লেখাটা, লিখে নাও। তারপরে দাঁড়িয়ে দিয়ে লেখো নীল আলোর ক্ষেত্রে সাধারণত কি হয় তরঙ্গ দৈর্ঘ্য যেটা রয়েছে, দেখো নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য লাল আলোর চেয়ে কম, তাই নীল আলোর ক্ষেত্রে কি হচ্ছে প্রতিসরাঙ্ক অর্থাৎ মিউর মান কী হবে বেশি হবে। ক্লিয়ার? তো লিখলা যেহেতু চ্যুতিকোণ ডেল্টা প্রতিসরাঙ্ক সমানুপাতিক তাই নীল আলোর বিচ্যুত কোনো কী হবে বেশি হবে। বাস কমপ্লিট হয়ে গেল সলিউশন। এরপরে বি নাম্বার, সমবাহু প্রিজমের একটি তলে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ এবং নির্গত রশ্মির গতিপথ ছবি এঁকে দেখাও। এক্ষেত্রে ছবি আঁকতে হবে। তো দেখো ব্যাখ্যা করতে বলছে প্লাস ছবিও আঁকতে দেখাচ্ছে। সমবাহু প্রিজমের একটি তলে লম্বভাবে প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ এবং নির্গত রশ্মির গতিপথ ছবি এঁকে দেখাও।
তো দেখো এই ক্ষেত্রে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে বলবো দেখো, আচ্ছা ছবিটা আঁকতে হবে, তোমরা এটা লিখে ফেলো, আমি ছবিটা দেখি কমপ্লিট করি, তাতে যুক্তি দিয়ে দিচ্ছি। এরপর দেখো এই যে দেখো ছবি যেটা ছিল, তো সেই ছবিটা এখানে আঁকা হলো। দেখো পি অ্যাঙ্গেল, দেখো পি থেকে এসছে এখান থেকে দেখো এই যে যেহেতু সম্ভবত বুঝতে পারলে প্রত্যেকটা কোণে কী হবে 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, এই যে আলোটা পড়ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেহেতু পড়ার কথা বলছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লো, তারপর এটা রিফ্লেক্ট হয়ে গেল। তো দেখে নাও ছবিটা, এই দেখো এটা। আচ্ছা তারপরের প্রশ্ন 3 নম্বর, একটি দূরবীক্ষণ যন্ত্রে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য 150 সেমি এবং অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য 5 সেমি। যদি এই যন্ত্রের সাহায্যে 3 কিমি দূরে অবস্থিত একটি 100 মিটার উঁচু টাওয়ার দেখা যায়, তাহলে অভিনেত্র থেকে 25 সেমি দূরে গঠিত চূড়ান্ত প্রতিবিম্বের উচ্চতা কত হবে সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো এই ক্ষেত্রে তো চলো অঙ্কটা আমরা সলভ করে নেই। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার, আর এটা গেল 2-এর অথবা ছিল, তাই না, 2-এর অর কোশ্চিন, এটা এদিকে দিয়ে দিই। আচ্ছা এই ক্ষেত্রে 150 সেমি বলছে, 150 সেমি, তাই না, তাহলে পরে আমাদের দেখো F0 একটা ধরবো, এফি ধরবো একটা, তাই না, একটা 5 আছে না, একটা 3 আছে, কি বলে 3 কেন 3 আছে, একটা 5 আছে, একটা 3 আছে। তাহলে আমাদের লিখতে হবে প্রথমত দেখো F0-র যে মানটা, এই F0-র মানটা কত হবে দেখো 150 সেমি, 150 সেমি হবে। আর এফ একটা আমরা পাবো, একটা এফই পাবো, সেটা হচ্ছে কি 5 সেমি পাবো, হয়ে গেল। আর একটা পাচ্ছি দেখো ইউ এর মান, সেটা হচ্ছে 3 কেমি, 3 কেএম পেলাম। তাহলে 3 কেএম বলতে 3 × 10⁻, আমাদের কত লিখতে হবে দেখো এই ক্ষেত্রে 10⁻, আমরা 5 লিখতে পারি সেমি, অর্থাৎ এত সেমিতে কনভার্ট হয়ে গেল এটা। আচ্ছা এরপরের পার্টে আমরা লিখতে পারি যে এইচ এর মান কী আছে, দেখো আমাদের আছে 100, তো 100 মিটার বলতে কী বোঝাচ্ছে 100, অর্থাৎ এই ক্ষেত্রে 10⁻, চলো একবার 10 হাজারে লিখে দিই, 1 2 3 4, হ্যাঁ এত সিএম, মানে সিএমে কনভার্ট করলে পারে, বাস দুটো শূন্য এক্সট্রা আসবে, হয়ে গেল। আর চূড়ান্ত প্রতিবিম্ব যেটা আমরা পাবো ভি, সেই ভিটা কী পাচ্ছি লক্ষ্য করে দেখো, সেই ভিটা পাচ্ছি হচ্ছে আমরা এটা -25 সেমি যেটা আছে সেটাই লিখে দেবো, বাস এই তো গেল ডাটা শিট। এবার প্রতিবিম্বের উচ্চতা কত হবে সেটা আমাদের নির্বাচন করতে হবে। আচ্ছা এবার আবার বাকি পোর্শনটা আমাদের সলিউশন বের করতে গেলে পরে -25 সেমি, এটা তো গেল, অঙ্কটাও একদম আরও কিছু কিছু পার্ট রয়েছে। এবার আমাদের আলটিমেটলি দেখো এইচ ড্যাশ যেটা আছে এইচ ড্যাশ বের করতে হবে, যথেষ্ট বড় অঙ্ক। এইচ ড্যাশ ইকুয়ালস টু আমরা কী জানি এক্ষেত্রে দেখো আমাদের এখানে কত আছে 150 সেমি, অর্থাৎ F0 ডিভাইডেড বাই কী হবে আমাদের যেটা এখানে আর একটা যেটা আছে ইউ যেটা আছে, ইউ দিতে লাগবে, তারপরে ফর্মুলাতে বসালে পরে কী পাবো আমরা, মাল্টিপাল পাবো হচ্ছে এই গুণ বলবো এইচ, বাস এই যে ফর্মুলা এটাতে আমরা এখন যদি বসাই তাহলে F0 বলতে 150 সেমি, আর এখানে ইউ বলতে 3 × 10⁻10, 3 × 10⁻5 লিখলাম, বা আমরা ডাইরেক্ট 3 লক্ষ লিখতে পারতাম। আর এইচের মানটা কত আছে, এইচের মান আছে 10,000, তাহলে কাটাকাটি করলে পরে এখানে 5টা শূন্য, এখানে 5টা শূন্য, অর্থাৎ আমরা লিখতে পারি 15/3, 3 × 5 = 15, মানে 5 দাঁড়াচ্ছে, এইচ ড্যাশ ইকুয়ালস টু 5। এটা সেমি বেরিয়ে গেল, বাস হয়ে গেল। এইবার আমাদের বাকি পোর্শনটা আমরা জানি যেটা আছে দেখো একটা সূত্র আমরা জানি যে রৈখিক বিবর্তন যেটা এমই হয়, সেই এমই সূত্রটা জানতে হবে। তো আমরা লিখব যে রৈখিক বিবর্তন, আলোক বিজ্ঞান অনেকের কঠিন মনে হয়, একটু বুঝে বুঝে করলে আবার সোজাই মনে হবে। এমটা দেখো আমরা বলতে পারি কীরকম, যে 1 + d/f যেটা আছে, এফইটা আমরা ধরেছিলাম, তো এখানে 1 তো হয়ে গেল, আর ডি বলতে আমাদের এই যে ডিটা, সে ডি এখানে লক্ষ্য করে দেখো ডিটা কত আছে, কোশ্চেনে কত ডি দেওয়া আছে, ডি = 25, আচ্ছা ডিটা লিখি না, ডি = 25, সিএমটা গেল, তাই না, তাহলে লিখবো 25 ডিভাইডেড বাই এপি বলতে 5, কাটাকাটি করলাম তাহলে আসলো 5, 1 + 5 = আমাদের আসবে 6, তাহলে এম এর মানটা এটা পেয়ে গেলাম। এইবার আমাদের লাস্ট লিখতে হবে দেখো চূড়ান্ত প্রতিবিম্বের উচ্চতা, যেটা এইচ দ্বারা ডিফাইন করবো, লিখবো চূড়ান্ত
প্রতিবিম্বের বিম্বের এটা কি আসছে? চূড়ান্ত প্রতিবিম্বের কি চাইছে এখানে? চূড়ান্ত প্রতিবিম্বের উচ্চতা যেটা আছে সেই উচ্চতাটা আমরা লিখব এবার সমান সমান এইচ দিয়ে। এই চূড়ান্ত প্রতিবিম্বের উচ্চতা বলতে এইচ বলতে কি বোঝাচ্ছে? আমরা বলে এইচ ড্যাশ ইন্টু বলবো যে এম। তাহলে এইচ ড্যাশ বলতে কি দাঁড়াচ্ছে এখানে? এইচ ড্যাশ বলতে কত বেরোয়েছে এখানে? 5, আর এটা বেরোচ্ছে 6 ইন্টু 6 ইকুয়ালস টু 30 সিএম। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন, লিখে দিলাম অ্যান্সার। বাস 30 সেমি হয়ে গেল অ্যান্সার। হ্যাঁ, এবার আসছে 3 অথবাতে এক ব্যক্তি 3 মিটার দূরত্ব পর্যন্ত স্পষ্ট দেখতে পায়। 12 মিটার দূরত্ব পর্যন্ত স্পষ্ট দেখার জন্য কত ফোকাস দৈর্ঘ্যের কী ধরনের লেন্স ব্যবহার করতে হবে? আচ্ছা, এরপরে চলো আমরা 3 অথবাটা করব। রাইট, 3 অথবা তো একদম 3 অথবাতে বলছে যে এক ব্যক্তি 3 মিটার দূরত্ব পর্যন্ত স্পষ্ট দেখতে পায়। তারপরে 3 মিটার পর্যন্ত সে স্পষ্ট দেখতে পাচ্ছে। আচ্ছা, মায়োপিয়া নিশ্চয়ই হবে, কারণ দেখতে পাচ্ছে, কিন্তু 12 মিটার দূরত্ব পর্যন্ত স্পষ্ট দেখার জন্য কত ফোকাস দৈর্ঘ্যের কী ধরনের লেন্স ব্যবহার? এই লোকটার হয়তো মায়োপিয়া রোগ হয়েছে চোখে, হয়তো রস্য দৃষ্টিজনিত যে রোগটা বলেই সেটাই বলতে পারি। আর এই ক্ষেত্রে লোকটাকে অবশ্যই কনকেভ বা যেটাকে আমরা বলি অবতল লেন্স হয়তো ব্যবহার করলে হয়তো চোখ ঠিক হতে পারে। বাস এটা আমরা বুঝতে পারছি, মনে হচ্ছে। এখন সলিউশনটা যদি আমরা করি, যে লেন্স মেকারের কী বলে লেন্সের যে সূত্র আছে, দেখো 1/v মাইনাস 1/v ইউ ইকুয়ালস টু 1/f। কেন আমি বলছি এই ক্ষেত্রে? আমরা যদি অবতল লেন্সটা না ধরতে পারি তাহলে কিন্তু আমাদের সমীকরণটা অন্যরকম চলে আসবে। আর লোকটা যেহেতু চোখের প্রবলেম, এক্ষেত্রে দূরে কাছের ব্যাপারটা বলছে, তো মায়োপিয়ার একটা ব্যাপার আমরা বলতে পারি। তো মায়োপিয়া বললে অবতল লেন্স আমাদের চিন্তা করতে হবে, তার জন্য এই ফর্মুলাটা আমরা এখানে আনলাম। হ্যাঁ, এবার প্রশ্নতে দেখো বলেছে যে 12 সেমি, তাই তো? 12 সেমি দূরত্ব। আচ্ছা, 12টা কী হবে অবতল লেন্সের ক্ষেত্রে কী হয়? সেটা মাইনাস ইউ এর মানটা কী হয়ে যায়? মাইনাস হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি, চলো একবারে বসাই দেবো, 1/v যেটা আছে সেটা হচ্ছে কী আছে দেখো 3, তাই না? তাহলে আমরা লিখবো, আচ্ছা এখানে লিখবো হচ্ছে -3। আচ্ছা, এটা অবতল, হ্যাঁ অবতল। আর প্রসেসটা সম্ভবত মায়োপিয়া লোকটার হয়তো হতে পারে, তো মায়োপিয়ার জন্য আমরা অবতল লেন্সটা কিন্তু এখানে লিখে নিলাম এর জন্য, নাহলে মাইনাসের সূত্রটা আসছে না। 1 ডিভাইডেড বাই কি আসছে? 12, -12, এটা সমান সমান 1/f হয়ে গেল। তাহলে পরে দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের 1/f এর মান কি আসছে? প্রথমত 1/3 আসছে, তারপরে এটা কি হচ্ছে 1/12। জাস্ট চেঞ্জ করে দিলাম সাইনগুলোকে। ওকে, সাইনগুলো চেঞ্জ করে দিলে আমাদের কিন্তু এরকম একটা ফরমেশন আসছে। আচ্ছা, এটা মাইনাস করে দিলাম, এটা কি হলো প্লাস। এইবার যদি লসাগু করি 12 হচ্ছে, তো 12-র মধ্যে কতবার যাচ্ছে? 3 4 12, অর্থাৎ -4 হচ্ছে, +1 হচ্ছে, -3 বাই কত হচ্ছে 12, কাটাকাটি করলে 4, -1/4। দ্যাটস ইমপ্লাই এফ ইকুয়ালস টু কী পাচ্ছি বলো তো? এফ ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে -4। ওকে, তো -4। তো এখান থেকে আমরা বলতে পারি যে এফ এর মান বলতে কী প্রশ্ন, যে কী ধরনের লেন্স ব্যবহার করতে হবে, কত ফোকাস দৈর্ঘ্য। তাহলে এখানে ফোকাস দৈর্ঘ্য বলতে 4, তাহলে বলতে পারি যে 4 মিটার পর্যন্ত। তাহলে বলতে পারি যে 4 মিটার একটা, এটা হচ্ছে 4, অতএব 4 মিটার। হ্যাঁ, 4 মিটার কী বলেছে প্রশ্নে? 4 মিটার পর্যন্ত নাকি ফোকাস দৈর্ঘ্য কী ধরনের লেন্স? আচ্ছা, স্পষ্ট দেখার জন্য 4 মিটার পর্যন্ত স্পষ্ট দেখবে, তাই তো? স্পষ্ট দেখবে, এটা একটা গেল অ্যান্সার। আচ্ছা, নেক্সটে বলছে যে এক্ষেত্রে কী লেন্স ব্যবহার করবে। তো ভালো করে বোঝো, দেখো ঋণাত্মক ফোকাস দৈর্ঘ্য নির্দেশ করে। তো ঋণাত্মক ফোকাস দৈর্ঘ্য কখন হবে? তখন ঋণাত্মক ফোকাস দৈর্ঘ্য তখনই হবে যখন হচ্ছে কি বলতো, বিষয়টা অবতল দর্পণ হবে। যেহেতু এফ এর মান মাইনাসে এসছে, তাই আমরা বলতে পারি এটা কি অবতল লেন্স। কি বলেছে? অবতল লেন্স ব্যবহার করতে হবে। বাস কোশ্চেনের সলভ হয়ে গেল, করতে হবে, বাস হয়ে গেল আনসার। আচ্ছা, নেক্সটে বলছে দেখো 4-এর প্রশ্ন, আলোক তড়িৎ কার্যপেক্ষক বলতে কি বোঝায়? কার্যপেক্ষক ও সূচনা কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। এটা হচ্ছে তোমার হচ্ছে মডার্ন ফিজিক্সের পার্ট, আর খুব ইজি একটা প্রশ্ন। দেখো কার্যপেক্ষক কাকে বলা হয়? কোনো ধাতব বিশ্বত এই রিলেটেড একটা আমার সম্ভবত পরমাণুর একটা অ্যাটম বলে একটা চ্যাপ্টার করে দেওয়া আছে, অনেকগুলো চ্যাপ্টার মডার্ন ফিজিক্সে, যাও দেখো ডিটেলস অ্যানালিসিস করা আছে। দেখো কার্যপেক্ষক কাকে বলা হয়? কোনো ধাতব পৃষ্ঠে একটি কি হচ্ছে ইলেকট্রন ঠিক মুক্ত করার জন্য যে সর্বনিম্ন শক্তির আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে, বা অ্যাক্টিভ হবে, ঠিক আছে,
একটা একটা ধরো এরকম একটা মেটাল বডি আছে, তার মধ্যে সূর্যের আলো বা অন্য কিছু পড়ছে, তার মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে। অ্যাক্টিভ হওয়ার জন্য বা মুক্ত হওয়ার জন্য যে সর্বনিম্ন শক্তির প্রয়োজন হয় তাকেই কিন্তু ওই ধাতুর আলোক তড়িৎ কার্য বা বলতে পারি যে আলোক তড়িৎ কার্য অপেক্ষক। এরপরে কার্য অপেক্ষক এবং সূচনা কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। তো এই সম্পর্কটা দেখো আমরা লিখতে পারি যে ফাই ইকুয়ালস টু লিখবো হচ্ছে এইচ, এটা হবে হচ্ছে 0, এইচ নিউ 0, বাস এটা হচ্ছে সম্পর্ক গেল। এরপরে আছে অথবাতে একটি ধাতুর কার্য অপেক্ষক 1.5 ইলেকট্রোভোল্ট, আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য 198 nm হলে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করতে বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে চলো আমরা সলভ করি 4-এর অথবা দিয়ে। 4-এর অথবাতে আমাদের কি আছে দেখো, এই ক্ষেত্রে দেখো ফোটনের শক্তি আমাদের ই কস্ট কি হয়, এইচ বাই কি হয় ল্যামডা, এটা আমরা লিখতে পারি এইচ বাই ল্যামডা। আচ্ছা, এরপরে আমরা কি করব দেখো, আইনস্টাইনের সমীকরণ মেনে আমরা যেটা নর্মালি এইচ বাই ল্যামডা করি, এখানে সুন্দর একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটাকে দেখো, এই যে এইচ বাই ল্যামডা যেটা আছে, এই ইটাকে কিন্তু আমরা আর একটা ফর্মে লিখতে পারি, সেটা কি ই কস্ট লিখতে পারি 12,400 ডিভাইডেড বাই ল্যামডা। আমাদের ফার্স্ট ক্যালকুলেশনের জন্য কিন্তু আমরা এরকম একটা রিপোর্ট সবসময় ব্যবহার করে থাকি। তো এইটাকে যদি আমরা এই যে ল্যামডার যে মানটা আছে, ল্যামডার মান কত 198, তাহলে 12400, এখানে আমরা 198 করলে পারে, ক্যালকুলেশন করলে দেখো এটার ক্যালকুলেটার মারলে হবে কি 6.26 হবে, ঠিক আছে। এটা ইলেকট্রোভোল্ট একক আমরা মাপবো, হয়ে গেল, এটা ই এর মান গেল। এইবার এই ক্ষেত্রে 12,400 মানে 1240 ব্যাপারটা এখানে আসবে, 12,400 লিখছিলাম, যাই হোক 1240, এই তো গেল বিষয়টা 1240। এই মানটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু খুব দরকারি, এর আগের প্রশ্নও কিন্তু এই রিলেটেড ছিল, আর এটা কিন্তু খুব ফাস্ট সলিউশনের জন্য হয়। এবার আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী কী হয় দেখো, আমরা বলতে পারি যে কে ম্যাক্স লিখতে পারো আইনস্টাইনের সমীকরণ, হ্যাঁ, আইনস্টাইনের সমীকরণ থেকে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি দেখো, এই ক্ষেত্রে কী হবে, যেটা আসছে হচ্ছে কে ম্যাক্স, অর্থাৎ কে এর যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে, সেই কে এর ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা লিখবো কী বলো তো, ই মাইনাস ফাই, এইভাবে আমরা লিখতে পারি। তো এখানে ই এর মানটা কত আছে আর ফাইয়ের মানটা কত, তো এটা যদি বসাই তাহলে কিন্তু আমাদের কোশ্চেনের সলিউশন কমপ্লিট হয়ে গেল। তাহলে ই এর মান আছে কত 6.26, আর বাকিটা আমাদের ফাই কার্য অপেক্ষক 1.5 আছে, তো লিখে দেবো দেখো 6.26, তার থেকে কার্য অপেক্ষক কত আছে দেখো কোশ্চেনে 1.5 আছে, 1.5 লিখে দিলাম। এবার বিয়োগ করলে দেখো কত আসছে, 16 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, কী বলে 6 থেকে, তাহলে আমাদের আসছে 1, এখানে আসছে 2, সেটা 1, তারপরে হচ্ছে 4, বাস 4.11 ইলেকট্রোভোল্ট গেল। এই তো গেল আমাদের সলিউশন। আচ্ছা, এখানে 12 থেকে 6.26 কি ক্যালকুলেশনটা এরকম আসলো কেন, 6.26 1.5, ওহো ক্যালকুলেশন ভুল হলো তো, এখানে 4.76 ইলেকট্রোভোল্ট হয়ে যাবে, বাস এটা কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। এটা করে ফেলো 4.76 ইলেকট্রোভোল্ট। আচ্ছা, কমপ্লিট, এটা হয়ে গেল। এবার 5 নম্বর, স্থির অবস্থায় থাকা একটি আলফা কণা এবং একটি প্রোটনকে 100 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠিয়ে ত্বরান্বিত করার পর উহাদের দাব অগলে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা আলফা ও ল্যামডা পি হলে নিকটতম পূর্ণ সংখ্যার উহাদের অনুপাত ল্যামডা পি বাই ল্যামডা আলফা নির্ণয় করো। এই অঙ্কটা কতবার যে করতে হলো তা ঠিক নেই, প্রত্যেকটা সেটে এই প্রশ্নটা রয়ে গেছে, তো তোমরা টুকে ফেলছো নিশ্চয়ই। এবার আমি পরের কোশ্চেনে যাচ্ছি। প্রত্যেকটা সেটে কিন্তু এই প্রশ্নটা দিয়ে রাখছে, যেটা এখন দিচ্ছি, পরপর 3টে সেটে 4টে সেট করলাম, তো 4টে সেটে একই প্রশ্ন। কোনো কোনো সময় দেখা যায় যে সব সেটের যে ইম্পর্টেন্ট আছে সেটা আবার পরীক্ষায় আসে না, আবার দেখা যায় যে প্রশ্নগুলোর প্রত্যেকটা সেটে আছে সেগুলো আবার দেখা যায় পরীক্ষায় আসে, তো সব কিছুই বলা মুশকিল। অ্যাকচুয়ালি যে কোশ্চেন করছে বা যেভাবে কোশ্চেন সিলেক্ট করছে বোর্ড, সেভাবে কিছুই কিন্তু বলা যায় না। যতই আমরা বলি এটা আসবে ওটা আসবে, তাহলে তো হয়েই যেত, তাহলে পরে হয়েই যেত, তাই না? তার জন্য আমাদের অ্যাকচুয়ালি কি জানো, সব থেকে বেস্ট প্রিপারেশন করতে হবে, প্রত্যেকটা পার্ট ভালো করে পড়ে রাখতে হবে। কারণ আমি প্রত্যেকটা পার্ট তো পড়ছি, পরীক্ষার সময় আমি শর্ট প্রশ্ন করতে যাবো, মানে আমি শর্ট করতে যাবো কেন, যেহেতু টোটালটা পড়া আছে, টোটালটা রিভিশন করে চলে যাই, যা হবে হবে। তাদের এই সাজেশন বলো, মোস্ট ইম্পর্টেন্ট বলো, ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে কতটুকু কাজে লাগে। তো দেখো এরপরে যে প্রশ্নটা আছে 5 নাম্বারটা,
তো 5 নম্বর প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা সেটে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। তো আমরা লিখবো যে ল্যামডা ইকুয়ালস টু কী হয়, ল্যামডা ইকুয়ালস টু হয় এইচ রুট ওভার অফ 2m কেভি, তাই তো 2m কে সরি কিউভি, এটা হবে হচ্ছে 2m কেভি। আচ্ছা 2m কিউভি, বাস এটা হচ্ছে আমাদের ফর্মুলায় গেল। আচ্ছা এখানে আমরা এর আগের দিনে বলছিলাম যে যেখানে হচ্ছে কি ল্যামডা ভেরিয়েজেস কী হয় বলো তো, সাধারণত রুট ওভার অফ 1/√m³ হয়, এটা আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা আমাদের তো ওটা করে লাভ নেই, আমাদের এখান থেকে লিখতে হবে। দেখো ল্যামডা ইকুয়ালস টু এই পার্টটা পাচ্ছি আমরা। আচ্ছা গেল, এবার দেখো দু রকমের কথা বলছে যে ল্যামডা, একটা হচ্ছে পি। আচ্ছা এখানে ওই জাস্ট এই 2টা আর ভিটাকে আমরা যখন স্থির রাখবো তখন আমাদের এটা হতে পারে। আচ্ছা তাহলে ল্যামডা পি দুটো একবারে রেশিওটা করে দিই। দেখো ল্যামডা পি বাই ল্যামডা আলফা, এটা কি হবে রুট ওভার অফ এম আলফা এবং তার সাথে সাথে কিউ আলফা হবে। আর এখানে হবে হচ্ছে কি বলো তো এম পি এবং কিউ পি বলে একটা পার্ট পেলাম। এইবার আমাদের কোশ্চেনে দেখো আলফা এবং প্রোটন কণার মধ্যে সম্পর্কটা আমরা দেখো একটা আলফা মানে 4,2 নিউক্লিয়ার ফিজিক্সে আমরা পড়ি যে ভর সংখ্যা 4 এবং প্রোটন সংখ্যা 2 এর পরিবর্তনের কথা আমরা বলতে থাকি। তাহলে সেটাকে এখানে রিপ্লেস করব, কি রিপ্লেস করব যে এম আলফা ইকুয়ালস টু লিখবো কি বলো তো 4mp, এই একটা পেলাম। এবং আরেকটা বলবো দেখো কিউ আলফা, সেটা হচ্ছে কি বলো তো 2 অফ লিখবো কিউপি। বাস এই মানগুলো এবার যদি আমরা পুট করে দেই তবে কিন্তু আমাদের সুন্দর একটা সলিউশন চলে আসবে। অর্থাৎ ল্যামডা পি ডিভাইডেড বাই লিখবো ল্যামডা আলফা ইকুয়ালস টু আমরা কী লিখবো দেখো রুট ওভার অফ লিখবো কি দেখো 4 অফ এমপি ডট লিখবো কি বলো তো লিখবো হচ্ছে 2 অফ কিউপি। এই যে লিখলাম, নিচে বসিয়ে দাও হচ্ছে এমপি ডট লিখে দাও কিউপি। বাস এই যে এইটার আর কিছু না। এবার এগুলো কেটে দাও, তাহলে পর 4 দুগুণ 8, অর্থাৎ 8 আসছে। 8 মানে কি 2√2 আসবে। এবার 2√2 যদি আমরা মান বের করি তাহলে আমাদের বেরোবে কত বলো তো 2.86 সামথিং বেরোতে পারে, অর্থাৎ 2.8 এটা বেরোতে পারে। আচ্ছা এটাকে যদি আমরা রেশিও করি, যে দেখো অথবা যদি রেশিও করি তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি প্রায় 3-এর কাছাকাছি হবে, তাই না? 3-এর কাছাকাছি। এবার ল্যামডা পি ইস্টু চিহ্ন দিয়ে রাখবো ল্যামডা আলফা, এটাই কষ্ট কি হতে পারে 3:1। বাস এটাই কিন্তু আমাদের প্রমাণ, এটাই কিন্তু আমাদের করতে বলছে, অর্থাৎ নিকটতম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। বাস হয়ে গেল, এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। তো এই গেল প্রশ্ন। এরপরে আছে 5-এর অথবাতে 300 কে উষ্ণতায় বায়ুমাধ্যম আরএমএস বেগে গতিশীল একটি নাইট্রোজেন অণু দা ব্রয় তরঙ্গ নির্ণয় করো, দাবগ্রী তরঙ্গ। আচ্ছা নাইট্রোজেনের পারমাণবিক ভর দেওয়া আছে 14 পয়েন্ট এত, আর কে বিটার মান দেওয়া আছে এটা। আচ্ছা এই ক্ষেত্রেও সলিউশনটা অনলাইনেরও করা যায়। এখানে বোলসম্যান ধ্রুবক জানতে হবে। দেখো কে বি বলতে বোলসম্যান ধ্রুবক হচ্ছে 1.38 × 10⁻⁻27, তাই না? চলো আমরা এটা মুছি, এটা তো হয়ে গেল বোলসম্যান ধ্রুবক, তাই না? ঠান্ডার মধ্যে এগুলো মুছছেও না, আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়লো আজকে? আচ্ছা এই ক্ষেত্রে চলো এতটুকুই যথেষ্ট মনে হয়, সলভ হয়ে যাবে। আচ্ছা চলো অঙ্কটা করি। তাহলে পরে আমাদের নাইট্রোজেন অণুর যেটা দেওয়া আছে, নাইট্রোজেন N2 বলতে কি 14 দুগুণ 28 হয়ে যাবে, তাই না? একটা N 14 হলে N2 হবে 28। আচ্ছা তাহলে এখানে প্রথমতই আমাদের এম এর মানটা বের করে নিতে লাগবে। তাহলে এম ইকুয়ালস টু লিখতে পারি কীরকম, চিন্তা করো। এখানে N2 বলতে কি 28, তাই না? তাহলে লিখবো 28। এই দেখো এন এর মান যদি আমরা 14 ধরি তাহলে N2 কত হচ্ছে আমাদের 28 হয়ে যাচ্ছে না? বাস একটু ক্যালকুলেশন, ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে। 28 গেল। আর আমরা আর একটা বিষয় জানবো কি বলতো, ভর তো 1.6 × 10⁻27 যেটা আছে ওটা লিখবো। দেখো 1.66 × 10⁻⁻27 যেটা আছে, এইভাবে কিন্তু আমাদের গুণ করে কিন্তু আমাদের কি বলতো এটা কেজি এককে বের করতে হবে। এই টোটালটাকে যদি আমরা করি তাহলে আমাদের ক্যালকুলেশন করলে একটা বিখ্যাত রিপোর্টও দেখবা নাইট্রোজেনের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে 4.65 × 10⁻⁻27 কেজি হয়ে গেল। অর্থাৎ এই টোটালটাকে কী করলো আমরা বলতো কেজিতে কনভার্ট করে নেবো। একটা দশমিক দিলাম, ওটা 26 কেজি করে দিই, ব্যাস 26 কেজি। এটা আমরা কিন্তু মাসটা বের করে নিলাম, এটা এইভাবে। হ্যাঁ আচ্ছা এরপরে যদি আমরা বলি ল্যামডার ক্ষেত্রে ফর্মুলাটা কী হয় মনে রাখবা, সেই ল্যামডা হচ্ছে কি এইচ ডিভাইডেড বাই,
আচ্ছা আরএমএস বেগ, তো গ্যাস অণুর আরএমএস বেগটা কী হয়, যেটা হচ্ছে দাব অগলে তরঙ্গ দৈর্ঘ্য সূত্র অনুসারে সেটা কী হয়, সেটা লিখতে পারি কীরকম h/√3 mkvt, তাই না, h/√3 mkvt, এই যেটা হচ্ছে ফর্মুলার মনে রাখবো, ল্যামডা ইকুয়ালস টু দিস ওয়ান। এবার এই ফর্মুলাতে শুধুমাত্র মানগুলো আমরা বসিয়ে দেবো, তাহলে 6 একটা মান আসবে 6.626 প্ল্যাঙ্কের ধ্রুবক, মানে প্রথমত এইচের মান 6.626 ইন্টু 10⁻, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত 6.626 ইন্টু 10⁻, কত -34 এটা গেল। আর √3 এম এর মানটা কত, এম এর মান লিখবো 4.65 ইন্টু 10⁻26। আচ্ছা এটা গেল। আর কেভির মান 1.38 ইন্টু 10⁻⁻23 হয়ে গেল। আর কি আছে টি এর মান, আচ্ছা এই কে এর মান তো টি এর মান কত হচ্ছে 300 তাই না, তো 300 আমরা বসিয়ে দেবো, 300 বসিয়ে দিলাম। এই টোটালটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পরে দেখো আমি করে নিচ্ছি, এটা ক্যালকুলেশন করলে পরে আমাদের বেরোবে কী বলো তো 2.76, দাঁড়াও ক্যালকুলেশন আছে 2.76, 2.76 ক্যালকুলেটারে মারো, 2.76 ইন্টু 10⁻⁻, কী বলি এটা 11 মিটার হয়ে গেল ল্যামডার মানটা। আচ্ছা এটা হয়ে গেল আমাদের ল্যামডার মান। আচ্ছা এবার আমাদের যদি এনএম এককের বের করি, তাহলে এনএম এককের বের করলে এটা নিয়ে আবার গল্প করতে লাগবে, অনেক বড় একটা গল্প। আচ্ছা দেখো 1 এনএম মানে কি বলতে পারি 10⁻⁹ মিটার বলতে পারি। তো ন্যানোমিটার এককে যদি বের করি এটা আমাদের, তাহলে পরে ল্যামডার মান আবার এনএম মানে আচ্ছা তাহলে পরে ল্যামডা বের করবো এখানে কীরকম, যে 2.76 ন্যানোমিটার বলতে 10⁻11টাকে আমাদের ন্যানোমিটারে করতে লাগবে। তাহলে এটা ল্যামডার মান অ্যাপ্রক্সিমেটলি কত আসবে 10⁻⁹। এটা যদি আমরা ডিভাইড করে দিই তাহলে আমাদের কি আসছে -9, তো সামথিং আসছে, বিশাল বড় ক্যালকুলেশন, 0.2 আগে আসবে, অর্থাৎ 0.0276 আসছে। তো এটা লিখতে পারো, যেহেতু 6 আছে তাহলে এইভাবে লিখতে পারো 0.028, এটাও তুমি এনএম লিখতে পারো, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড ল্যামডার মান অ্যাপ্রক্সিমেটলি যেহেতু লিখবো তাহলে এরকম লিখে দিলাম, বাস হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। নেক্সট প্রশ্ন আমাদের, এবার সেকশন বিতে বলছে সুসংগত উৎস কি, দেখো সুসংগত উৎস কনহারেন্ট সোর্স যেটাকে বলে, দেখো যে দুটি আলোক উৎস থেকে নির্গত আলোক তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য কী হচ্ছে কম্পাঙ্ক এবং দশা একই থাকে। দেখো দুটো আলোক উৎস থেকে কী হচ্ছে আলো বেরোচ্ছে, প্রথম একটা সিস্টেম হতে পারে, দ্বিতীয় একটা সিস্টেম হতে পারে, এটা ধরো একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, এটা একটা ধরো সিস্টেম। তো দুটো সিস্টেমের থেকে কী হচ্ছে, দুটো আলোক উৎস থেকে কী হচ্ছে আলো বেরোচ্ছে। তো সেই ক্ষেত্রে কী হবে, তাদের তরঙ্গদৈর্ঘ্য এবং কম্পাঙ্ক এবং দশা পার্থক্য যদি একই থাকে, কিংবা বলতে পারি যে যাদের মধ্যে দশা পার্থক্য সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে না, মানে কোনো চেঞ্জই হবে না, একই থাকতে পারে বা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ না হতে পারে, তাদের সাধারণত আমরা সুসংগত উৎস বলবো, একদম সোজা। এবার আসছে নেক্সটে, যে দুটি পৃথক সোডিয়াম ল্যাম্প কি সুসংগত উৎস হতে পারে, ব্যাখ্যা করো। দেখো না, এটা হতে পারে না, কারণ হচ্ছে দুটি পৃথক সোডিয়াম ল্যাম্প কখনো এক্ষেত্রে হবে না। কারণটা হচ্ছে কি, আলো দেখো যখন কী হচ্ছে যে আলো উৎপন্ন হচ্ছে কি, দেখো পরমাণুর ইলেকট্রনের শক্তি স্তরের পরিবর্তন, দেখো একটা পরমাণু চিন্তা করলে পরে তাদের অনেকগুলো শক্তি স্তর থাকে, 1, 2, 3, 4, 5 যাই হোক না কেন। তো এই শক্তি স্তরের যখন পার্থক্য হবে, মানে কি বলবো, পরমাণুর ইলেকট্রনের শক্তি স্তরের যখন পরিবর্তন ঘটবে, তখনই কিন্তু আলটিমেটলি আলো উৎপন্ন হচ্ছে, তাই না। তো দুটি আলাদা ল্যাম্পের ক্ষেত্রে পরমাণুগুলোর এই শক্তির পরিবর্তনের প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ অনিয়মিত হবে এবং স্বাধীনভাবে কিন্তু ঘটবে, ঠিক আছে। আচ্ছা, ফলে কী হবে, তাদের থেকে নির্গত আলোর মধ্যে কোনো রকম নির্দিষ্ট দশা সম্পর্ক কিন্তু বজায় থাকবে না। এই যুক্তিটা লিখতে পারো। এবার আসছে 6 অথবাতে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্রে দ্বারাই সমবর্তনের অবস্থা নির্ণয় করা যায়, চুম্বক ক্ষেত্রে দ্বারা নির্ণয় করা যায় না কেন। বেশ তার থেকে একটা প্রশ্ন, খুব লেভেলের প্রশ্ন আমি মনে করি এটা। তো প্রথমত দেখো এক্ষেত্রে বলতে পারি যে দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র যেটা রয়েছে এবং চুম্বক ক্ষেত্র যেটা রয়েছে উভয় থাকে, তাই না। তার মানে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গে কী থাকছে, তড়িৎ ক্ষেত্র থাকছে, তুমি খাতা মধ্যে লিখে নাও। দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র
এবং চুম্বক ক্ষেত্র উভয়ই কিন্তু থাকে। আচ্ছা গেল। কিন্তু দেখো আমরা যদি ভাবি তাহলে আমাদের চোখে বা যে কোনো আলোক সংবেদী পর্দাতে কী হচ্ছে, মূলত কী হয় বলতো, এই তড়িৎ ক্ষেত্রের প্রতি কিন্তু সেটা সংবেদনশীল হয়, তাই না? তো তড়িৎ ক্ষেত্রই আলোকের অনুভূতির জন্য কিন্তু আমরা বলতে পারি দায়ী হবে, তাই না? তাই সমবর্তনের তল বা বলতে পারি যে অবস্থায় তড়িৎ ক্ষেত্র ভেক্টর দ্বারাই কিন্তু আলটিমেটলি প্রকাশ করতে পারবো, এই একটা বিষয় আমরা বলতে পারি। আচ্ছা সমকোণ এটা সেটা তো গেল। তারপরে 2 নম্বরে বলছে যে দেখাও যে একটি স্বচ্ছ মাধ্যমের উপর সমবর্তন কোণে আপতিত রশ্মির প্রতিফলিত ও প্রতিশ্রুত রশ্মি পরস্পর সমকোণে থাকে। এটা কিন্তু আমাদের সুন্দর করে প্রমাণ করতে হবে। দেখো ব্রুস্টারের যে সূত্র আছে সেই ব্রুস্টারের সূত্রের মাধ্যমে আমরা এটা প্রমাণ করব। চলো এটা মুছে নেই, এখানেই করে দেই, বেশি লাগবে না জায়গা। ঠান্ডার মধ্যে সব জমে গেছে, বুঝছাও না। চলো এইটা করি এখানে। তো এটা হচ্ছে 6-এর 2 নম্বরটা যেটা আছে, বুস্টারের সূত্রটা জাস্ট লিখবো আর কিছু না। তো এই ক্ষেত্রে দেখো বুস্টার সূত্র অনুযায়ী আমরা কি জানি যে মিউ ইকুয়ালস টু কি হয়, ট্যান হয়, তাই না? ট্যান অফ আইপি আমরা লিখতে পারি। আচ্ছা এইবার এই দেখো এখানে আইপিটা কি বলতো, সমবর্তন কোণ। তুমি লিখতে পারো যেখানে আইপিটা হচ্ছে কি সমবর্তন কোণ। আচ্ছা এটা লিখলাম। এইবার গল্পটা হচ্ছে দেখো স্নেলের সূত্রটাতে কি বলছে, যে স্নেলের সূত্রটা এর আগের দিনও এই প্রশ্নটা আমি কিন্তু প্রমাণ করেছিলাম, দেখো সেট নাম্বার 3তেও পাবা। তো মিউ ইকুয়ালস টু দেখো স্নেলের সূত্র অনুযায়ী আমরা যদি লিখি, স্নেলের সূত্র থেকে যদি আমরা লিখি তাহলে কী হবে, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর যেটা আছে এটা আলটিমেটলি কিন্তু আমরা লিখতে পারি মিউ, অর্থাৎ সাইন আইপি বাই সাইন আর ইকুয়ালস টু মিউ। এইবার বাকিটা যদি আমরা দেখো লক্ষ্য করি, এই যে মিউর মানটা তো পেয়ে গেলাম। এইবার গল্পটা হচ্ছে সাইন আইপি বাই, অর্থাৎ এই যে উপরে যে পার্টটা পেলাম, অর্থাৎ এই যে দেখো ট্যান আইপির যেটা মানটা পেলাম তো সেখানে বসিয়ে দাও। তো এখানে যদি আমরা মিউর জায়গায় বসিয়ে দিই সাইন আইপি সাইন আর লিখবো, এটা ট্যান বলতে সাইন আইপি, মিউয়ের মানটা ট্যান আছে তাহলে সাইন আইপি বাই কস আইপি আমরা লিখতে পারি, হলো তো। আর ইকুয়ালস টু এই যে কস আইপিটা আছে এটা সাইনে কনভার্ট করে লিখতে পারি আমরা 90 মাইনাস লিখে দিলাম আইপি। তো এখান থেকে দেখো আমাদের আর মাইনাস 90 মাইনাস আইপি, তাহলে এখান থেকে আর প্লাস আইপি যেটা আছে সেটা কি আলটিমেটলি 90 ডিগ্রি ফর্মেশন হলো। তো 90 ডিগ্রি মান কিন্তু আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এক্ষেত্রে প্রতিশ্রিত এবং প্রতিফলিত রশ্মির যে মধ্যবর্তী কোণ সেটাকে যদি আমরা থিটা লিখি তো লিখতে হবে দেখো প্রতিফলিত ও প্রতিশ্রিত কি বলবো, প্রতিফলিত এবং প্রতিশ্রিত রশ্মির মধ্যবর্তী কোণ, তাই না? রশ্মির মধ্যবর্তী যে কোণটা হবে সেই কোণের মানটা আমরা ধরে নেব থিটা। সেই থিটাটা কি হবে, দুটোর মধ্যে জাস্ট পার্থক্য করে দেবো, অর্থাৎ 180 থেকে আমরা যেটা বিয়োগ করব। তাহলে 180 তার থেকে কি করব যে আর প্লাস আইপি যেটা মান পেলাম সেটা বিয়োগ করে দেবো। তাহলে 180 তার থেকে 90 বিয়োগ করে দেবো, সমান সমান আমাদের 90 ডিগ্রি চলে আসবে। অর্থাৎ এটাই কিন্তু সেই থিটা নির্ণীয় মান আমরা বলতে পারি। অর্থাৎ রশ্মি দুটি পরস্পরের কিন্তু লম্ব বা সমকোণে থাকবে। যেটা লিখে দাও, রশ্মি দুটি পরস্পর লম্ব বা সমকোণে থাকবে। বাস এটা কিন্তু আমাদের হয়ে গেল সলিউশন। আচ্ছা এরপরে 7 নাম্বার, 7-এর 1 নাম্বার, যে অবহেলিত অঞ্চল অবস্থিত হাইড্রোজেন বর্ণালীর শ্রেণীর নাম করো এবং সাধারণভাবে সকল প্রকার বর্ণালী শ্রেণীর নির্ণয়ের জন্য তরঙ্গ দৈর্ঘ্যের গাণিতিক রূপটি লেখো। তো অবহেলিত অঞ্চল অবস্থিত হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে আমরা বলতে পারি দেখো প্যাশেন্ট একটা হতে পারে, লেখো প্যাশেন্ট হতে পারে একটা, ব্র্যাকেট হতে পারে এবং ফুট, এই সারিগুলি কিন্তু অবহেলিত থাকবে। তার মানে কী কী হতে পারে, একটা হবে কি প্যাশেন্ট, একটা হবে কি প্যাশেন্ট হবে একটা। আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি ছোট্ট করে, লেখো প্যাশেন্ট একটা, ফুট প্যাশেন্ট ফুট, আর একটা কী বললাম ওটা ক্লিন করে নিয়ে আবার শুট করতে হবে। আচ্ছা একটা কীভাবে বলো তো, এটা 7-এর 1 নাম্বারটা একটা হবে হচ্ছে
প্যাশন হতে পারে, একটা হতে পারে কীরকম ফুন্ড হতে পারে, এটাই অবলোহিতের মধ্যে পড়বে। হ্যাঁ, অবলোহিতের মধ্যে যে সমস্ত রশ্মিগুলো বিলং করবে, একটা দেবে হচ্ছে প্যাশন, একটা হচ্ছে ফুন্ড, একটা হচ্ছে কি ব্র্যাকেট, তাই না, ব্র্যাকেট, এই তিনটাই কিন্তু পড়বে। তাহলে কি কি গেল, একটা হচ্ছে কি প্যাশন গেল, একটা গেল ফুন্ড, একটা গেল হচ্ছে কি ব্র্যাকেট, বাস। এটা হচ্ছে অবলোহিতর মধ্যে পড়বে, অবলোহিত মধ্যে পড়ছে। আচ্ছা, এরপরে আছে যে তরঙ্গদৈর্ঘ্যের গাণিতিক রূপটা। তো তরঙ্গদৈর্ঘ্যের গাণিতিক রূপটা কি হয়, 1/λ, সেই বিখ্যাত রিপোর্টটা 1/λ ইকুয়ালস টু লিখতে পারি আমরা, কি লিখতে পারি, রিডম্যান ধ্রুবক যেটা আর আছে, তো লিখবো রিডম্যান ধ্রুবকের আর ডিভাইডেড বাই লিখবো 1/n1² মাইনাস 1/n2², বাস। হ্যাঁ, এই তো হয়ে গেল বিষয়। তার মানে সমীকরণটা কী ছিল, 1/λ আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এখানে কিন্তু ব্যাখ্যা করে দিবা, কীভাবে ব্যাখ্যা করবা, যেখানে আর হলো রিডম্যান ধ্রুবক, n1 হলো নিম্ন শক্তি স্তর এবং n2 হলো উচ্চ শক্তি স্তর। কী লিখবা, n1 হচ্ছে নিম্ন শক্তি স্তর আর n2 হচ্ছে উচ্চ শক্তি স্তর, বাস, কমপ্লিট হয়ে গেল সলিউশন। আচ্ছা, তারপরে কি আছে দেখো, 2 নম্বর, হাইড্রোজেন পরমাণুর আয়নন শক্তি 13.6 ইলেক্ট্রোভোল্ট। প্রাথমিকভাবে ভূমস্তরে থাকা একটি হাইড্রোজেন পরমাণুকে একটি ফোটন দ্বারা আঘাত করলে উত্তেজিত H পরমাণুটি n=4 এর উন্নীত হলো। এটা দেখো, এখানে আমাদের ডাইরেক্ট অঙ্ক করতে হবে, তো বোর্ডটা ক্লিন করবো এখন আমি, তোমরা টুকে নাও। সাতের 2-এর A নাম্বার কোশ্চিন। তো এই ক্ষেত্রে শক্তিস্তর চিত্রের সাহায্যে দেখাও, কী বলছে যে সাহায্যে এই উন্নয়ন দেখাও। আচ্ছা, এক্ষেত্রে দেখো, আমরা নর্মালি যদি চিন্তা করি, ধরো এটা ধরো n1 কক্ষপথ, এটা n2 কক্ষপথ, এটা n3 কক্ষপথ। এই ক্ষেত্রে কী হচ্ছে, ধরো যে কোনোটা ইলেকট্রন এখানে যেতে পারে, রাইট, আবার কোনোটা ইলেকট্রন কিন্তু এখানেও আসতে পারে। তো সেই ক্ষেত্রে পজিটিভ যদি আমরা আয়নন বিভাগের কথাটা বলি, আবার কোনোটা ইলেকট্রন ঝাঁপিয়ে এখানে আসলো বা এখান থেকে ঝাঁপিয়ে গেল বিষয়টা, এরকম n1 n2 কক্ষপথগুলো আমরা কিন্তু চিন্তা করতে পারি। মানে একটা ইলেকট্রন কী করছে, ট্রান্সফার হচ্ছে, মানে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাচ্ছে, তাই না। তো এই যে দেখো, হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরের যে শক্তিটা, সেই ক্ষেত্রে E1 এর মানটা আমাদের দেওয়া আছে, কি যে E1 আছে হচ্ছে কত আছে, 13.6। তো এটা আমরা জানি যে কী হয়, মাইনাস হয়। এর আগের ভিডিওতে আমি সেগুলো দেখাচ্ছিলাম যে মাইনাস আমার লিখতে হয়। তো এটা হচ্ছে গেল। এবার এন এর মানটা কত, এন এর মান ইজ দ্য 4। আমাদের কোশ্চেনে এন এর মান কত আছে, হ্যাঁ, n=4 দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের E4 বের করতে লাগবে, রাইট। কেন, কারণ এন এর মান যেহেতু 4, তাহলে E4 আমাদের বের করতে লাগবে। এইবার গল্পটা হচ্ছে E4 এর মানটা কত হবে, দেখো 13.6 ডিভাইডেড বাই এই যে দেখো 4 যেটা আছে, এই 4-এর কী করে বলো তো, n² করে দেবে, মানে 4² করে দেবে। মানে গল্পটা হচ্ছে E1 ডিভাইডেড বাই n², এই ফর্মেশনে কিন্তু আমাদের করতে হবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কত হচ্ছে, দেখো -13.6 ডিভাইডেড বাই 4 4 16, তাই না। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করো, দেখবা 0.85 চলে আসবে, যেটা ইলেকট্রোভোল্ট এককে মাপবো আমরা, অর্থাৎ E4 এর মানটা এটা চলে এলো, কোনো ডাউট নেই, হয়ে গেলো ক্লিয়ার। এইবার কথা হচ্ছে n1 থেকে n2তে উন্নত হতে পারে, মানে n1 থেকে সেটা আলটিমেটলি কী করছে, সেটা হচ্ছে n4 যেটা আছে সেটাতে কিন্তু যেতে পারে, বাস, হয়ে গেল আমাদের কোশ্চেন অ্যান্সার। এবার আছে বি নাম্বার, যে ফোটনটি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আমি খুব ঠান্ডাভাবে বোঝানোর চেষ্টা করবো, কারণ ক্যালকুলেশন তো যত রিল্যাক্স মাইন্ডে বুঝবো তত আমাদের ভালো। তুমি রিল্যাক্স মাইন্ডে বলছো, দেখো, কারণ চেঁচামেচি চিৎকার চেঁচামেচি যদি করি তাহলে পরে কিন্তু ভুল হতে পারে। যখন থিওরি পড়বো তখন আবার চেঁচামেচি করবো, চেঁচামেচি করার দরকারই নেই, ঠান্ডা মাথায় আমরা করবো। দেখো, বি নাম্বার বলছে ডেল ই, আর ক্যালকুলেশন তখনই ভালো হবে যখন ঠান্ডা মাথায় থাকবে। তো ডেল ই মানে কি, দুটোর মধ্যে পার্থক্য, E1 থেকে E4। তো E4 মাইনাস বলবো হচ্ছে কি E1। তার মানে কি, তার মানে হলো দেখো, একটা বড় কক্ষপথ থেকে কী হচ্ছে, একটা ছোটো কক্ষপথ, অর্থাৎ এখানে একটা বড় এনার্জির থেকে একটা ছোটো এনার্জি বিয়ে, অর্থাৎ দুটোর মধ্যে যে এনার্জি ডিফারেন্স, সেটা হচ্ছে ডেল। ডিফারেন্স বিটুইন টু কী বলবো দেখো, E4 এবং E1, অর্থাৎ E4 এর থেকে E1টা যেটা পার্থক্য করছে সেটা হচ্ছে ডেল। এবার এটার মানে কি, এটার মানে হচ্ছে আমাদের দেখো -0.85 আমরা একটু আগে E4 এর মানটা বের করলাম, এই যে E4 এর মানটা বসিয়ে দেবো, তার থেকে মাইনাস করবো -13.6। আচ্ছা, গেল। তাহলে এখানে -0.85 হলো, তার সঙ্গে আমরা প্লাস করবো 13.6। দেখো আমাদের রেজাল্টেন্টটা কত আসবে, বিয়োগ করলে পারে দেখো আসবে কিন্তু 12.75। তো আনসার লিখবে 12.75।
এটা কিন্তু ডেল ই, তো ডেল ই এটা কিন্তু মাইনাস হচ্ছে না, হয়ে গেল আমাদের। এইবার দেখো আমরা বিখ্যাত একটা সূত্র জানি, যেটা হচ্ছে ই ইকুয়ালস টু কি হয়, এইচসি বাই ল্যামডা, মনে রাখতে হবে। দেখো আমাদের ডি ব্রগলি তত্ত্ব আছে, আইনস্টাইন তত্ত্ব আছে, এগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে, ফর্মুলাগুলো। শুধু এখানে না, তোমাদের অন্যান্য কম্পিটিটিভ এক্সাম যেরকম নিট বলো, জেই বলো, জেনফা বলো, আরও যে এক্সামগুলো আছে এগুলো কিন্তু খুব লাগে, এর উপর কিন্তু অঙ্ক থাকেই। তো এখান থেকে ল্যামডা ইকুয়ালস টু আমরা কী পাবো, দেখো এইচসি বাই পাবো হচ্ছে ই, রাইট, কোনো কনফিউশন নেই। তো চলো আমরা বাকিটা সলিউশন করি। তাহলে পরে এই যে এইচ বলতে কি, আমরা বলতে পারি কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, অর্থাৎ 4 পয়েন্ট, এক্ষেত্রে আমাদের 4 পয়েন্ট কী হবে, 14 × 10⁻15 লিখে দিলাম। আচ্ছা, হয়ে গেল। এবার সি বলতে, সি এর মানটা বলো তো কত হবে, বলো তো দেখি। সি এর মানটা বলো কত হবে, আলোর বেগ, আলোর বেগ বলতে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না, 3 × 10⁸, হয়ে গেল। আর ই এর মানটা কী পেলাম আমরা, ই এর মানটা কোথায় পেলাম, ই এর মান ডেল ই। তো আমাদের ই এর মানটা হচ্ছে 12.75, এই যে 12.75 আমরা এটা পেয়ে গেলাম। এবার এটাকে সুন্দর করে ক্যালকুলেশন করলে পরে দেখবে একটা সুন্দর রেজাল্ট এসে যাবে। তো সেই রেজাল্টের মান কত আসবে, দেখো আমাদের আসবে 0. যদি আমরা অ্যাপ্রক্সিমেটলি দিই, তাহলে 0.975 হবে। কত হলো রিপোর্টটা, 9 হলো, তারপরে কত আছে 74 × 10⁻, ক্যালকুলেটার মারো, দেখো এটা আসবে 74 × 10⁻17 তো এই যে পার্টটা পেলাম, এটাই হচ্ছে আমরা বলতে পারি, যদি আমরা যেহেতু এটা কী বলবো 10⁻7 আছে, অত বলতে পারি ল্যামডা ইকুয়ালস টু 97। আমাদের এককটা কী লিখতে হবে বলো তো, এককটা লিখতে হবে হচ্ছে কি মিটারে, 97.4 মিটার। বাস এটাই আমাদের সলিউশন হয়ে গেল, বুঝলে তো। অর্থাৎ 97 এটা যদি কী বলি মিটার, কেন এটা অ্যামস্ট্রংয়ে যদি করি, তাহলে আমাদের অ্যামস্ট্রংয়ে করে দিই, মিটার হবে ল্যামডা ইকুয়ালস টু 974 পয়েন্ট সামথিং একটা ডিজিট আসবে, সেটা আমি দিলাম না। এই ধরো 11 পয়েন্ট, মানে ক্যালকুলেশন এরকম একটা এরর চলে আসবে, তো এরকম একটা অ্যামস্ট্রং চলে আসবে, অর্থাৎ এই টোটালটাকে আমরা এরকম আনতে পারি। ওকে, হয়ে গেল। এখানে আরেকটা কিছু ছিল যেটা আমি লিখিনি, যেটা এখানে আলটিমেটলি করে দিলাম, মানে 74 এরকম হবে অ্যাকচুয়ালি। চলো টোটালটা করে দিই, 74 11 10⁻⁻7, এই যে অ্যাপ্রক্সিমেটলি এতটা মান চলে আসছে, এত অ্যামস্ট্রং, হয়ে গেল কমপ্লিট। আচ্ছা, 974.11 হয়ে গেল কমপ্লিট। আচ্ছা, হলো। তারপরে 7 অথবাতে আছে কোমল এক্স রশ্মি কাকে বলে, এক্স রশ্মি উৎপাদনের ক্ষেত্রে ত্বরক বিভবের সাথে ছেদক তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক নির্ণয় করে। আচ্ছা, এখন গল্পটা হচ্ছে কোমল এক্স রশ্মি, কোমল মানে সফট, বাস 7 অথবাতে লিখবা হচ্ছে, বলছি শোনো, যেসব এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত কী বলো তো বেশি বলতে 10 অ্যামস্ট্রংয়ের বেশি, মানে 10 অ্যামস্ট্রংয়ের বেশি হবে, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য কী হবে 10 অ্যামস্ট্রংয়ের বেশি হবে। কোনগুলো, যেসব তরঙ্গ দৈর্ঘ্য 10 অ্যামস্ট্রংয়ের বেশি, আচ্ছা, যেসব তরঙ্গ দৈর্ঘ্য 10 অ্যামস্ট্রংয়ের অপেক্ষা বেশি হবে এবং ছেদন ক্ষমতা বা বলতে পারি যে ভেদন ক্ষমতাটা কম, তাদেরকে বলবো হচ্ছে কোমল এক্স রশ্মি। কী বলতে হবে, এবং ছেদন ক্ষমতা বলতে পারো, বা বলতে পারি ভেদন ক্ষমতা, ভালো লাগলো। ভেদন ক্ষমতা কি হবে, কম, তাদের সফট বলতে কোমল এক্স রশ্মি বলবো। বাস হয়ে গেল আমাদের সংখ্যাটা লেখা। এইবার এগুলো অ্যাকচুয়ালি কী বলতো, কম বিভব পার্থক্য কিন্তু উৎপন্ন হবে, তার মানে বিভব পার্থক্য কী হবে, আর কম, বিভব পার্থক্য কম হবে। বাস এটা এক্সট্রা একটা লাইন আমি অ্যাড করে দিলাম, পরীক্ষাতে একটু সুন্দর করে লিখে দিবা। এবার হচ্ছে ত্বরক বিভবের সাথে এর সম্পর্ক, তাই না। দেখো এক্স রশ্মি উৎপাদনের ক্ষেত্রে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে, আমরা ল্যামডা মিনিমাম যেটা ধরি, সেটা ত্বরক বিভবের সাথে কিন্তু ব্যস্ত অনুপাতে পরিবর্তনশীল। অর্থাৎ ল্যামডা মিনিমাম আমরা বলতে পারি যে ল্যামডা মিন যে ভ্যালুটা আছে সেটা এইচসি বাই
বিয়ের মতো করে হবে অনেকটা, এই অক্ষরটা এরকম হলো। তাহলে ল্যামডা মিনিমাম কি হচ্ছে এইচসি বাই কী বলবো, যে বলবো হচ্ছে আচ্ছা ইভি হবে, ইভি হবে, কী বলি ইভি হবে, হ্যাঁ ইভি হবে, হ্যাঁ ওকে রেডি হয়ে গেল। তো এখানে বি হচ্ছে বিভব প্রভেদ, তো অর্থাৎ এই যে বিভব যত বাড়ানো হবে এক্স রশ্মির শক্তিও কী হবে তত বাড়বে এবং তরঙ্গ দৈর্ঘ্য তত কমবে। তার মানে কি বিভব বাড়লে কী হবে, তরঙ্গ দৈর্ঘ্য কমবে, বাস এই গেল গল্পটা আমাদের। ক্লিয়ার হয়ে গেল, কনফিউশন তত কমতে থাকবে। আচ্ছা হয়ে গেল। আচ্ছা তারপরে পরের প্রশ্ন তো আমরা যাবো, দেখো কোথায় আছে প্রশ্ন, 8-এর 1 নম্বর। 8-এর 1-এ বলেছে নিউক্লিয়াসের ভর ত্রুটি কি, এই রাশিমালাটি লেখো। দেখো ভর ত্রুটি বলতে কি বোঝানো হচ্ছে, কোনো একটি নিউক্লিয়াসের উপাদান কণিকাগুলো কি হয়, একটা হয় হচ্ছে প্রোটন, তাই তো, একটা হয় প্রোটন আর একটা হয় কি নিউট্রন। তাহলে প্রোটন আর নিউট্রন এটাই কিন্তু বলতে পারি যে ভর, তাই না। আচ্ছা নিউক্লিয়াসের ভর, ওকে, তো কি হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াসের মোট ভরের মধ্যে পড়ি। এইবার এই যে ভরটা আর নিউক্লিয়াসের যে প্রকৃত ভরটা আছে, নিউক্লিয়াসের প্রকৃত যে ভর, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স বা পার্থক্যটা পাবো, অর্থাৎ এটা হচ্ছে কি নিউক্লিয়াসের ভর, এটা হচ্ছে মোট নিউক্লিয়াসের ভর, আর এটা কি বলতো নিউক্লিয়াসের, এবং নিউক্লিয়াসের এটা হচ্ছে যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রনের মোট ভর যা তার আমরা নিউক্লিয়াসের ভর বলতে পারি। অর্থাৎ মোট ভর, অর্থাৎ কোনো একটা পরমাণুর কি হচ্ছে প্রোটন এবং নিউট্রনের মোট ভর, এবং তার কি হচ্ছে নিউক্লিয়াসটির যে প্রকৃত ভর, এটা হচ্ছে নিউক্লিয়াসের প্রকৃত ভর, এই দুটোর মধ্যে যে পার্থক্য তাকেই বলবো তার ভর ত্রুটি, বা না এখানে ভর ত্রুটিই বলছে, তাকে আমরা ভর ত্রুটি বলবো। তাহলে খুব সিম্পল একটা বিষয়, কোনো একটা পরমাণুর প্রোটন এবং নিউট্রনের মোট ভর এবং নিউক্লিয়াসটির প্রকৃত ভরের মধ্যে যে পার্থক্য দেখা যাবে বা লক্ষ্য করব, সেটা হচ্ছে তার ভর ত্রুটি। দেখো তো আমার কথাগুলো মাথার মধ্যে সেট হয়ে গেল, তারপরে বললাম স্থির ধীর, মাথায় লোড নিতে হবে, শান্ত থাকতে হবে, কারণ পরীক্ষার কটা দিন, রিল্যাক্স থাকো, ভয় ডিপ্রেশন করার কিচ্ছু নেই, যা পড়বা রিল্যাক্সে। দরকার বলে ভিডিও একটু এগিয়ে আবার শুনে নাও, শান্ত থাকো এবং প্রচুর হারে পড়ো। এবার পরেতে আমাদের বলা হচ্ছে দেখো যে রাশিমালাটি নির্ণয় করো। দেখো যদি একটি প্রোটন কি বলি, যদি প্রোটনের ভর ধরো সাপোজ এম ধরে নিলাম, যে প্রোটনের ভরটা কি আছে, প্রোটনের ভর যেটা আছে সেটা ধরলাম হচ্ছে এএমপি, রাইট। আচ্ছা এইবার গল্পটা হচ্ছে নিউটনের ভর, তো নিউটনের ভরটা যেটা লিখবো, নিউটনের ভর সেটা হচ্ছে আমরা ধরলাম যে এম দিলাম আর সাইডের ছোট্ট করে আমরা এম এন লিখে দিলাম, মানে নিউটনের ভর হচ্ছে এম এন, হয়ে গেল। এবার ভর সংখ্যা, টোটাল ভর সংখ্যাটাকে আমরা কাউন্টিং করতে পারি কীরকম, যে কোনো একটা সংখ্যা দিলাম, এই ধরে নিলাম, ঠিক আছে। এবার নিউক্লিয়াসের প্রকৃত ভর যেটা আছে সেটাকে আমরা আবার ধরবো হচ্ছে কি নিউক্লিয়াসের প্রকৃত ভর, প্রকৃত ভর যেটা আছে সেটা ধরে নিলাম হচ্ছে কি বলতো এম ধরে নিলাম, ওকে। আচ্ছা এই ক্ষেত্রে তার যে ভর ত্রুটি হবে, তাহলে ভর ত্রুটি কি লিখবো, যে ভর ত্রুটি, আচ্ছা এটা ক্যাপিটাল এম ধরলে ভালো হবে, ক্যাপিটাল এম, আর এটা হচ্ছে স্মল ডেল এম ধরে নিলাম। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এই যে এমপি আর এমএন আছে এই দুটোকে যোগ করব এবং তার থেকে কি করবো বলো তো, বাকি যে পার্টটা আছে সেটা বিয়োগ করব, আর কিছু না। এবার এটা লিখতে গেলে একটা বিষয় আমাদের মেনশন করতে হবে, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। কোথায় লিখবো, এখানে লিখে দিই পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাটা হচ্ছে আমরা জেড কল্পনা করে নিলাম। তাহলে আমাদের সমীকরণটা আলটিমেটলি কী আসছে, তো আমাদের সমীকরণে লিখতে হবে দেখো ডেল কী বলবো জেড এমপি প্লাস লিখবো কী বলো তো, দেখো এমপি বলতে কি দাঁড়ালো এখানে প্রোটনের ভরটা, তাই তো, আর এর সঙ্গে আমরা আর একটা পার্ট করবো, টোটাল ভর থেকে আমরা জেড যে পার্টটা আছে সেই জেড পার্টটা বিয়োগ করব, এবং তার সাথে কী করতে হবে আমাদের যে নিউটনের ভরটা আছে সেই নিউটনের ভরটা কিন্তু মাল্টিপল সাইন করতে হবে, অর্থাৎ এম এন আমাদের হয়ে গেল।
এই গেল ফার্স্ট পার্ট হলো। আচ্ছা, এর থেকে আমরা এবার বিয়োগ করব কি বলতো, আমাদের যে এই যে একটু আগে যে আমরা প্রকৃত ভর ধরলাম ক্যাপিটাল এম, সেই ক্যাপিটাল এমটা, অর্থাৎ এটাই কিন্তু আমাদের আলটিমেটলি ডেল এম হয়ে গেল। বাস, কমপ্লিট অ্যান্সার। তো রিল্যাক্সে নামা নিলাম আমরা। এরপরে আসছি পরের প্রশ্নতে। কোথায় গেল প্রশ্ন? ডয়টনের বন্ধন শক্তি 1.2 মেগা ইলেকট্রোভোল্ট পার্টিকেল এবং আলফা কণার বন্ধন শক্তি 7.2 মেগা ইলেকট্রোভোল্ট পার্টিকেল, এদের মধ্যে কোন নিউক্লিয়াসটি অধিকতর স্থায়ী এবং কেন? আচ্ছা, চিন্তা করো, এটা লজিক্যালি ব্যাখ্যা করে দেওয়া যেতে পারে। একটি নিউক্লিয়াসের স্থায়িত্ব নির্ভর করবে সাধারণত তার প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি, যেটাকে আমরা বাইন্ডিং এনার্জি বলি, বা এক কথা বলতে গেলে বলতে পারি কিনা নিউক্লিয়ান, তার উপর। অর্থাৎ নিউক্লিয়াসের স্থায়িত্ব নির্ভর করবে তার বন্ধন শক্তি, অর্থাৎ নিউক্লিয় বন্ধন শক্তির উপর বা বাইন্ডিং এনার্জির উপর কিন্তু নির্ভর করছে। আর এই যে মানটা আছে, এই মান বেশি যদি হয়, বাইন্ডিং এনার্জি যদি বেশি হয়, তাহলে নিউক্লিয়াসটা কী হবে? বেশি পরিমাণে স্থায়ী হবে, রাইট? তো ডয়টনের বন্ধন শক্তি কী আছে দেখো, 1.25 আছে, 1.25 আছে। আচ্ছা গেল। আর আলফা কণার যে একটা বলছে সেটার মান কি বলেছে, যে 7.25 বলেছে, 7 পয়েন্ট। আলফার যেটা আছে সেটা হচ্ছে কি 7.2 আছে। লক্ষ্য করো লজিক্যালি কে বেশি? 7.2 ইজ গ্রেটার দেন 1.25, অবভিয়াসলি আলফাটাই বেশি। যেহেতু আলফা কণার কি হচ্ছে বাইন্ডিং এনার্জি, অর্থাৎ নিউক্লিয় বন্ধন শক্তির মান কি হচ্ছে ডয়টনের থেকে বেশি, তাই বলবো যে আলফা কণা অধিকতর স্থায়ী হবে। আর একবার রিভিশন হয়ে যাক। যেহেতু আলফা কণার বন্ধন শক্তির মান 7.25, যা ডয়টোরিয়ানের যে মান আছে 1.25, এর থেকে অনেক বেশি, তার জন্য বলবো যে আলফা কণা বেশি স্থায়ী হবে, অর্থাৎ অধিকতর স্থায়ী হবে। কেন? আবার চলো বলি। বলা হচ্ছে কি যে আলফা কণার বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি ডয়টোরিয়ানের থেকে বেশি, তার জন্য কিন্তু বলতে পারি যে আলফা কণা বেশি স্থায়ী। আর একবার রিভিশন হয়ে যাক। যেহেতু আলফা কণার বন্ধন শক্তি 7.25, সেটা কি ডয়টনের বন্ধন শক্তি 1.25 থেকে বেশি, তাই বলবো যে আলফা কণা অধিকতর স্থায়ী হবে। তাহলে সুন্দর করে ব্যাখ্যা হয়ে গেলো। দেখো এখানেই আমার পড়া রেডি হয়ে গেল, তাই কি না? ওকে, ভিডিও যদি টাইম পিরিয়ড যদি না থাকতো না, যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে রেডি করতে হবে, তাহলে আমার মনে হয় এই সেটের কোনো প্রশ্ন বোর্ডে থাকতো না, একটা কোশ্চেন বোর্ডে থাকতো না, সবগুলো মাইন্ডের মধ্যে এমন সেট করতাম না, বেরোতো না একটাও। কিন্তু শর্ট টাইমের ভিডিও করতে হবে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে টোটাল সেট নামাতে হবে, তো একটু ব্যাখ্যা করা কম হয়ে যায়। যাই হোক, এরপরের প্রশ্ন দেখো, অথবাতে আছে 8-এর অথবাতে 1 নম্বর, নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজনের দুটি পার্থক্য লেখো। নিউক্লিয় বিভাজন মানে কি? বিভাজন মানে ভাঙা, অর্থাৎ ভারী নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে, সেটা 2-3টে টুকরা ভেঙে যেতে পারে, অর্থাৎ ভারী নিউক্লিয়াস ভেঙে হালকা নিউক্লিয়াসে পরিণত হওয়ার ঘটনাকে নিউক্লিয় ফিউশন বা নিউক্লিয় বিভাজন বল, ফিউশন বলা হয়, নট ফিউশন, ফিউশন। ওকে। আর সংযোজন কাকে বলা হয়? সাধারণত 2 বা তার বেশি বা কয়েকটা কি হচ্ছে হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে যখন একটি ভারী নিউক্লিয়াস গঠন করবে, তখন তাকে বলবো নিউক্লিয় সংযোজন বা ফিউশন। তার মানে বিভাজনে ভেঙে যাচ্ছে আর সংযোজনে যুক্ত হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে দেখো, সাধারণ তাপমাত্রায় কিন্তু নিউক্লিয় বিভাজন তুমি শুরু করতে পারো নর্মাল টেম্পারেচারে, কিন্তু নিউক্লিয় সংযোজনে প্রচুর পরিমাণে এনার্জির দরকার পড়ে, প্রায় 10⁷ ভাবো, 10⁷ কে ভাবো কতটা তাপমাত্রার প্রয়োজন রয়েছে। এই তো গেল দুটো পার্থক্য, তাহলে কত ইজি। তাহলে প্রথমটা বললাম হচ্ছে বিভাজনে ভাঙছে, সংযোজনে যুক্ত হচ্ছে, এটাতে বললাম হচ্ছে এটাতে কি হচ্ছে কম তাপমাত্রা, সাধারণ তাপমাত্রা দরকার পড়ছে, আর এটাতে বেশি তাপমাত্রার প্রয়োজন পড়ছে। এরপরে আসছি আমরা পরের প্রশ্ন। প্রশ্ন নাম্বার দেখো 8-এর 2-এর অথবার 2 নম্বর, একটা তেজস্ক্রিয় নমুনার সক্রিয়তা টি বলছে 0, এ দেখা গেল যে N0/মিনিট এবং T=5 মিনিট এ সক্রিয়তা হলো N0e প্রতি মিনিট। কত সময় পরে অর্থাৎ মিনিটে নমুনাটি প্রাথমিকের অর্ধেক হবে নির্ণয় করো। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আমরা জানি যে আর দিয়ে যেটা বের করি যে R=N0/E, বাস ওটা অ্যাপ্লাই করতে পারো, বা ln যে ফর্মুলা আছে লগেনের, সেই লগেনের ফর্মুলাতেও আমরা করতে পারি। তো অনেকটা জায়গা লাগবে, আমি এটা ক্লিন করি তারপরে করছি, তোমরা লিখলে লিখে নাও। তো চলো এরপরে আরেকটা অঙ্ক আমাদের হয়ে যাক। কোশ্চেন নাম্বার কত জানো? 8-এর অথবা
তাই কি? ইয়েস 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 ইয়েস, 8-এর 2 নম্বরের অথবা, না না, অথবা 8-এর 2, বাস এটা হচ্ছে কোশ্চেন মার্কস নাম্বার। তো প্রথমতই দেখো আমরা লিখবো যে আর ইকোয়ালস টু আমরা কি জানি যে r0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই সম্পর্কটা আমরা জানি। ওকে, তো টি ইকোয়ালস টু বলছে যে 5 মিনিট, কোশ্চেন যেটা দেওয়া আছে লিখলাম। আচ্ছা, তারপরে দেখো আর যেটা আছে আর ইকোয়ালস টু লিখতে পারি যে এন, যেটা আছে n0/e, তোমরা কেমিস্ট্রিতেও এগুলো পড়ো তাই না? তো প্রাথমিক সক্রিয়তা যেটা আছে দেখো সেটা হচ্ছে কি আর ইকোয়ালস টু n0 কখন? আচ্ছা, এখানে লিখে দিই প্রাথমিক সক্রিয়তা। হ্যাঁ, অনেক ভাষা লিখতে লাগে, তো আমি একটু শর্টকাটে করি। প্রাথমিক সক্রিয়তা তোমরা ভাষা দিয়ে দিবা। হ্যাঁ, সক্রিয়তা r0 ইকোয়ালস টু লিখবো হচ্ছে n0। ওকে, কারণ বোর্ড এক্সাম দিবা, তো ভাষা তো দিতেই লাগবে, ভাষা দিবা কিন্তু। হ্যাঁ, সুন্দর সুন্দর ভাষা গুছিয়ে গুছিয়ে দেবে। তো প্রাথমিক সক্রিয়তা r0 ইকোয়ালস টু n0 আমরা লিখলাম। এইবার যদি বলতে অ্যাকর্ডিং টু কন্ডিশন n0 ডিভাইডেড বাই ই, এই যে পার্টটা আছে এই পার্টটা n0 আমরা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি বলছিল, তো ল্যামডা টি বলতে কি বলবো যে মাইনাস ল্যামডা টি বলতে 5, তাহলে ল্যামডা 5 বা 5 ল্যামডা আমরা লিখতে পারি। তো যাই হোক, এখান থেকে আমরা একটা বিষয় দেখো n0 কাটতেই পারি, তাহলে আমাদের ই দেখো ই বলতে এখানে ইটা আছে, তাহলে ই কস্ট আমাদের কি থাকছে, শুধুমাত্র থাকছে দেখো থাকছে কি বলতো, থাকছে হচ্ছে ল্যামডা, অর্থাৎ ই ইনভার্স আমরা বলতে পারি, এটা দেখাতেই হবে, নাহলে এবার কাটাকাটি করা ভালো হবে না। 5 ল্যামডা, অর্থাৎ এখানে বলতে পারি -1 ইকোয়ালস টু 5 ল্যামডা, মাইনাস মাইনাস কেটে দিলাম, তো ল্যামডা ইকোয়ালস টু 1/5 আমাদের এলো। আচ্ছা হলো, এবার কথা হচ্ছে অর্ধায়ু, অর্ধায়ু যেটা আছে অর্ধায়ু, এই অর্ধায়ু কী হবে বলে সেই সময় দেখো এটা মানে অর্ধায়ু বলতে অর্ধেক হয়ে যাবে তাই না, অর্ধেক হয়ে যাবে, যে নমুনাটা থাকবে তার অর্ধেক হয়ে যাবে, মানে যেটা আমরা টি হাফটা লিখি, এটা হচ্ছে ln, লগের একটা ফর্মেশন আছে ln, সেটা ln2 বাই লিখবো কী বলো তো ল্যামডা। তো এই যে মানটা তোমাদের মনে হচ্ছে দেখো 0.693 তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, আর ডিভাইডেড বাই কী বলো তো, ডিভাইডেড বাই হবে হচ্ছে 5, ইন্টু বলবো হচ্ছে 5, কারণ ল্যামডার মান তো এখানে 1/5 ছিল, তো উল্টে গেলে এটাই হচ্ছে। তো ln এর মান কী হয় 0.693 হয়, তাকে 5 দিয়ে গুণ করলে আমাদের সেই মাল্টিপ্লিকেশন ফর্মুলা কী আসবে দেখো 3.465, বাস এটা আমাদের হয়ে গেল। এটা কিন্তু টি হাফের মান বেরোলো। গল্প কি এখানেই শেষ? না, গল্প কি এখানেই শেষ? না, এই অঙ্কটা তো দিল, তো এই ধরনের প্যাটার্ন কিন্তু তুমি ভালো করে প্র্যাকটিস করে রাখবে বাড়িতে। বাস অনেক ফর্মুলা রয়েছে আর অনেক টাইপসের অঙ্কও কিন্তু এখানে আসে। নেক্সট কোশ্চেন আসছি আমি এবার 9 নম্বর, অর্ধপরিবাহী ডায়োডের এ সম্মুখ বায়াস, বি বিপরীত বায়াস এবং নিঃশেষিত অঞ্চল বলতে কি বোঝায়? ভাগ্যিস ছবিটা দেয় নাই, ছবিটা এঁকে দেবা কিন্তু, ঠিক আছে? যদি ছবি পারো আঁকিয়ে দেবা অবশ্যই। তো সম্মুখ বায়াস বলতে কি বোঝাচ্ছে এক্ষেত্রে লক্ষ্য করো, দেখো ডায়োডের যদি বলি যে যখন পিএন জংশন, ডায়োডের পি প্রান্ত কী হবে ব্যাটারির পজিটিভ এবং এন প্রান্ত কী হবে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত হবে, তার মানে 9 নম্বর কোশ্চেন। পি প্রান্ত একটা থাকবে এন প্রান্ত, একটা হচ্ছে ব্যাটারির পজিটিভ, একটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে, তাই তো? আচ্ছা, তো এন প্রান্ত নেগেটিভের সাথে যুক্ত থাকবে এটা বললাম। তো দেখো তখন তাকে আমরা বলবো সম্মুখ বায়স। তাহলে সম্মুখ বায়সে কী হবে, পি প্রান্তটা ব্যাটারির এটা হচ্ছে কী বলতো সম্মুখটা যাবে। হ্যাঁ, আমি শর্টকাট লিখছি দেখো ঠিক হিসাবে, ব্যাটারির কী হবে পি প্রান্তটা পজিটিভ এবং এন প্রান্তটা নেগেটিভের সাথে যুক্ত থাকবে ব্যাটারির, সেটা বলবো সম্মুখ বায়াস বলবো, বায়াস, এটা গেল বায়াস। আর বায়াস না বায়াস, যাই হোক বায়াস বলবো, এটা বললাম। আর বিপরীত মানে যেটাকে আমরা রিভার্স বায়াস বলবো, বিপরীত বলতে রিভার্স বায়াস, বিপরীত বা ইংলিশে বলবো রিভার্স বায়াস। তো রিভার্স বায়াসের ক্ষেত্রে কী হবে, পি যেটা আছে বলো এটা কী হবে, অবশ্যই অপোজিটে যাবে, অর্থাৎ পিটা হচ্ছে নেগেটিভ প্রান্তের সাথে ব্যাটারির, আর এনটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে, মানে ব্যাটারির, বাস তাকে আমরা বলবো রিভার্স বায়াস। এই যে শর্টকাট, জাস্ট বিপরীত। আর নিঃশেষিত অঞ্চল কাকে বলবো, যেটা আমরা ডিপ্লেশন রিজন বলি। তো পিএন জংশনের সংযোগস্থলে একটি সংকীর্ণ অঞ্চল পাবো, মানে সংকীর্ণ একটা অঞ্চল পাবো। তো সেই সংকীর্ণ অঞ্চলটাকে যেটাকে আমরা নিঃশেষিত বলবো, নিঃশেষিত, কিছু নাই নিঃশেষিত না, সব নিঃশেষ হয়ে গেছে। আমার একটা মন ছিল, সেই মনটা আজকে নিঃশেষিত হয়ে গেল। হয়তো আমি কিছুটা স্বপ্ন দেখেছিলাম, তো এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্যাপারটা আসে, হয়তো তাকে নিয়ে স্বপ্ন দেখা হয়েছে, এবার সে হয়তো নাই, তার জন্য আমার স্বপ্নটাও এখন নাই। কিছুদিন পরে আবার নতুন কেউ আসবে, আবার নতুন কেউ স্বপ্ন হয়ে যাবে।
বাস এটা একটা গল্প হতে পারে। দেখো জংশন সংযোগ স্তরে একটি সংকীর্ণ অঞ্চল দেখা যাবে যেখানে কোনো রকম মুক্ত ইলেকট্রন বাহক বা ইলেকট্রন হোল কিন্তু থাকবে না। অর্থাৎ এই যে জংশন অঞ্চলের যেখানে যে সংকীর্ণ অঞ্চলে কোনো রকম কী হবে ইলেকট্রন বাহক বা ইলেকট্রন হোল বা আধান বাহক কিছু থাকছে না, তাকে বলবো হচ্ছে নিঃশেষিত অঞ্চল। কিছুই নেই কিছুক্ষণের জন্য, এটাও ডায়েটের ক্ষেত্রে কিছুক্ষণের জন্য, তাই না? আবার যখন আবার নতুন কিছু আসবে তখন আবার নতুন করে স্বপ্ন দেখা হবে। এই তো হলো আমাদের জীবন, তাই না? জীবন বড়ই কঠিন না? যদি সোজা ভাবো সোজা, কঠিন ভাবলে কঠিন, কিন্তু অনেক সময় আমরা সেটা ভেবে উঠতে পারি না। অনেক সময় এতটাই পরিস্থিতি হয়ে যায় তখন সব কিছুই মনে হয় যে কঠিন, কিন্তু এটা ঠিক যে ওটাও স্থায়ী না। সময়ে কি বলে যে আজকে যেটা তুমি শান্তি পাচ্ছ, সুখ পাচ্ছ, আনন্দ পাচ্ছ, সেটাও স্থায়ী না। আজকে যে তুমি দুঃখ পাচ্ছ সেটাও স্থায়ী না, সদা পরিবর্তনশীল। যাই হোক, ফিজিক্সের মধ্যে একটু এগুলো গল্প করা যেতেই পারে। আর সায়েন্সের স্টুডেন্টগুলো একটু বেশি ফিলোসফার টাইপসের হয় যদি একটু বেশি ভাবে, তাই না? চলো আরেকটু পড়ি। এখানে 9 অথবা আছে প্রতীক চিত্রের সাহায্যে নান গেটের সমবায়ের সাহায্যে অর গেট কীভাবে পাওয়া যায় দেখাও। আচ্ছা, বি নাম্বার আছে প্রদর্শিত লজিক গেটের ট্রুথ টেবিল গঠন করো। নান গেটের সাহায্যে অড গেটের আমাদের ছবি কন্ট্রোল করতে হবে, করতে লাগবে। আচ্ছা, তো ছবি আঁকতে লাগবে, আর কিছু না। তো চলো ছবিটা আঁকি, সময় কম লাগবে। অথবা প্রশ্ন এ নাম্বার, নান গেট থেকে অর গেট বানাইতে হবে। এইগুলো গেল ইনপুট আর এইগুলো গেল আউটপুট। দেখে নাও ছবিটা। তারপরে বি নাম্বার যেটা আছে, বি নাম্বার দেখো প্রদর্শিত লজিক গেটের ট্রুথ টেবিল গঠন করো। তো এক্ষেত্রে চিন্তা করো, আমাদের ছবিতে যেরকম আছে এ বি ঢুকছে, তারপরে ওয়াই ড্যাশ, তারপরে ওয়াই। তো আমরা এ বি ইনপুটে যেটা দিলাম, এবং তারপরে দেখো ওয়াই ড্যাশ এ বি ডট এ ডট বিটে, এবং আউটপুট ওয়াই যেটা আছে সেইভাবে, অর্থাৎ 0 0 0 0 1 0 1 0 0 1 1 1, আর এটা কি টোটালগুলো 1 1 হয়ে গেল, লাস্টেরটা 0 হয়ে গেল। আচ্ছা, চলে গেল। এবার 10-এর দেখো এ নাম্বার প্রশ্ন, যোগাযোগ ব্যবস্থাকে প্রকাশ করার জন্য একটি চিহ্নিত ব্লক চিত্র অঙ্কন করো। তো প্রথমত তথ্য বা সোর্স, তার থেকে হচ্ছে কি প্রেরক, আমরা যেটাকে বলি প্রেরক হচ্ছে, তাই না? তারপর হচ্ছে মাধ্যম বা চ্যানেল বলতে পারি, তারপর হচ্ছে গ্রাহক, তারপর লাস্টে ব্যবহারকারী বলতে পারি। এবার যেটা বলবে সেভাবে কিন্তু আমরা দিব। আচ্ছা, গেল। এবারে বি নাম্বারে বলছে দেখো জিপিএসের পুরো কথাটা কি। জিপিএসের পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। লিখে দাও, গ্লোবাল পজিশনিং সিস্টেম লিখে নাও। 10-এর বি নাম্বারটা লেখো গ্লোবাল পজিশনিং সিস্টেম। আমি বললাম, তুমি লিখে নাও মুখে। এবার আসছি নেক্সট প্রশ্নতে আছে যে 30 মেগাহার্জ কম্পাঙ্কের বাহক তরঙ্গের একটি দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য নির্ণয় করো। বাপরে, অঙ্ক দিয়ে রাখছে। দেখো প্রদত্ত কম্পাঙ্ক 30, অর্থাৎ এফি কস্ট আমরা বলতে পারি যে 30, রাইট? বি নাম্বারই কি? হ্যাঁ 30। আচ্ছা, এফ বলছে 30। আচ্ছা, 30টাকে মেগা হার্জ আছে, তো মেগা হার্জকে আমরা হার্জে পরিণত করলে আমাদের কী করবো, 10⁶ দিয়ে গুণ করতে হবে, এত হার্জ হয়ে গেল, 10⁶ হয়ে গেল। আচ্ছা, এরপরে তরঙ্গ দৈর্ঘ্য যেটা হয় ল্যামডা, তো তরঙ্গ দৈর্ঘ্য লিখতে হবে। দেখো তরঙ্গ দৈর্ঘ্য যেটা আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি, তো ল্যামডা ইকুয়ালস টু কি হয় বলতে পারি যে সি বাই, লিখবো কি সি বাই এফ, অর্থাৎ গতিবেগ দিচ্ছে সি বাই এফ দিয়ে দিলাম। এইবার সি এর মানটা বসাবো এবং এফ এর মানটা বসালে একটা ক্যালকুলেশন আসবে। তো আমরা সি এর মান জানি কি 3 × 10⁻, লিখবো কত 8 লিখলাম, আর এফ এর মানটা আছে 30 × 10⁶। তো 0 0 কাটবে, কাটার পরে দেখো এখানে শুধুমাত্র কি হচ্ছে আমাদের 7, অর্থাৎ 3 × 10⁸ হচ্ছে, আর এদিকে 3 × 10⁻ হচ্ছে 7। তো 3 3 কেটে গেল, শুধুমাত্র আমাদের 10 থেকে গেল, 107 মনে হচ্ছে। তো এখানে 7টা পাওয়ারে লিখলে এরকম পাওয়ার যাবে 10⁻⁷, মানে 10 আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, হলো। আচ্ছা, 10 হয়ে গেল। ক্যামেরাটা এই দিকে, তো এই দিকে তাকাতে হবে আমার। ওকে, আচ্ছা, এটা গেল, কমপ্লিট হয়ে গেল। এটা 10 মিটার হয়ে গেল আমাদের। আচ্ছা, এরপরে আমাদের কোশ্চেনে দেখো বলেছে যে দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য। তো দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য যেটা আছে সেটা হচ্ছে আমরা ধরবো কী বলো তো, এল ধরবো। এই এলটা হচ্ছে λ/2 হয়, তাই তো? আচ্ছা, λ/2। এবার ল্যামডা কত 10, আর এদিকে 2 তে ভাগ করে দাও, তাহলে আমাদের কত আসছে 5 মিটার। বাস, এটাই কিন্তু আমাদের সলিউশনে চাইলো, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তো পাশে একটা সুন্দর করে অ্যান্সার লিখে দাও, বাস গল্প শেষ হয়ে গেল। এরপরে আকাশ তরঙ্গ কি? সম্প্রসারণের জন্য একটি সংকেতকে মডুলেট করার প্রয়োজন হয় কেন? আকাশ তরঙ্গ মানে স্কাই ওয়েভ, কী বিষয়টা? যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সাধারণত কী হয়,
ভূপৃষ্ঠ থেকে প্রেরিত হয়ে বায়ুমণ্ডল, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠ থেকে প্রেরিত হচ্ছে, আমরা পৃথিবীর থেকে পাঠাচ্ছি, আমাদের এখান থেকে কোনো একটা তরঙ্গ পাঠাচ্ছি, বায়ুমণ্ডল দিয়ে যাচ্ছে। যার পরে বায়ুমণ্ডলের একটা স্তর আছে, সেটার নাম কি আয়োনোস্ফিয়ার। ঠিক আছে, সেই আয়োনোস্ফিয়ার থেকে কী হচ্ছে, সেটা রিফ্লেক্ট মানে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে চলে আসছে, তাকে আকাশ তরঙ্গ বলবো। আবার ভালো করে বুঝো, এখান থেকে আমি একটা তরঙ্গ পাঠালাম, আয়োনোস্ফিয়ার গেল, আয়োনোস্ফিয়ার থেকে গেলো সেটা প্রতিফলিত হয়ে আবার আমাদের ভূপৃষ্ঠে চলে আসলো। এই যে চলে আসছে, পৃথিবীতে ফিরে আসছে, এটাকে বলবো হচ্ছে আকাশ তরঙ্গ বা স্কাই ওয়েভ। এবার নেক্সট প্রশ্নতে বলছে, দেখো যে সম্প্রসারণের জন্য একটি সংকেতকে মডুলেটর করার প্রয়োজন হয় কেন? অনেক কারণ আছে। সংকেতের দেখো, এক্ষেত্রে সংকেতের শক্তি বৃদ্ধি করার জন্য আমরা করতে পারি, কারণ আমরা যে সংকেতগুলো পাঠাবো সেগুলো কিন্তু অনেক দূরে পাঠাতে হবে, তো দূরে পাঠানোর জন্য কিন্তু শক্তি বৃদ্ধি করতে হবে, তার জন্য করতে পারি। তারপর দেখো অ্যান্টেনার দৈর্ঘ্য ব্যবহারযোগ্য সীমার মধ্যে রাখার জন্য কিন্তু আমরা এটা মডুলেটর ব্যবহার করবো। অর্থাৎ মডুলেশন ব্যবহার কারণ কি, অ্যান্টেনার যে দৈর্ঘ্য আছে, অ্যান্টেনার দৈর্ঘ্য সেটা ব্যবহারযোগ্য একটা লিমিট বা একটা এলাকা বা একটা সীমার মধ্যে রাখবো, তার জন্য ব্যবহার করতে পারি। বা বিভিন্ন সংকেতের মধ্যে কি করব আমরা, পারস্পরিক যে উপপাতন যেটা আছে, ইন্টারফারেন্স যেটাকে বলা হয়, সেটা রোধ করার জন্য কিন্তু মানে বিভিন্ন যে সংকেত আছে, এটা একটা মানে তাদের মধ্যে তো উপরিপাতন ঘটতে পারে, সেই উপরিপাতনটা কী করতে হবে, রোধ করতে হবে, মানে বন্ধ করতে হবে, সেটা করার জন্য কিন্তু কমাতে হবে, সেটার জন্য কিন্তু আমরা এই মডুলেশনটা ব্যবহার করতে পারি। তিনটা পয়েন্ট বললাম। এবার সেকশন সিতে শুরু হচ্ছে, দেখো 11 এ নাম্বার, একটি সমতল লেন্সের অর্থাৎ মিউ ইকুয়ালস টু 1.5 বক্রতা ব্যাসার্ধ 15 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটা যথেষ্ট, আমরা ওই যে লেন্স মেকারের যে সূত্রটা আছে ওই সূত্র দিয়েই করবো, চলো করে ফেলি। সেকশন সি। তো তোমরা কিন্তু ভিডিওগুলো বন্ধুদের মধ্যে যথেষ্ট পরিমাণে শেয়ার করবে, কারণ ভিডিওগুলো আমি অনেকগুলো ছেড়ে ফেললাম, প্রায় এটা বোধহয় 4 নম্বর সেট, তো অনেকগুলো সেট আরও ছাড়বো। যদি ভিডিওর ভিউ না হয় কেমন একটা খারাপ লাগে না? তো অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যেন ভিডিওর ভিউটা একটু হয়, কারণ এই যে 100, 200, 50টা 30টা ভিউ কেমন একটা লাগে না, কারণ সারাদিন ধরে শ্যুট করা। তো মোটিভেশনের জন্য অবশ্যই আমি তোমাদের পাশে আছি, আর তুমিও আমার পাশে থাকো। তো বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিও। তো দেখো এখানে লিখবো যে 1/r1 - 1/r2, এই যে ফর্মুলাটা আছে লেন্স মেকারের সূত্র, সেই লেন্স মেকারের সূত্রতে আমরা কী করবো, এটার মান বসাবো। কী বসাবো লক্ষ্য করো, এদিকে মিউর মান 1.5 আছে -1, আর আর এর মানটা আমাদের কী দেওয়া আছে, দেখো আর এর মান একটা আছে কি 15, তো লিখে দাও, একটাতে লিখবো 15, 1/15। আর আরেকটা কী হয় লেন্স মেকারে, এখানে আমরা ইনফিনিটি বসাতে পারি। আর 1/∞ মানে কী হয়, 0, অর্থাৎ এখান থেকে বিয়োগ করলে 0.5 আসছে আমাদের, আর এখান থেকে আসছে কত, এখান থেকে আমাদের আসছে দেখো 1/15, আর এই 1/∞ মানে কি, দেখো 1/∞ মানে হচ্ছে কি 0 হয়ে যায়, তাহলে এখান থেকে শুধুমাত্র 15 পাচ্ছি আমরা। তো কাটাকাটি করলে 3 × 5 = 15, 3 হচ্ছে, তাহলে উপরে কিন্তু আমাদের পয়েন্ট থেকে যাচ্ছে, অর্থাৎ 10/3 চিন্তা করতে পারি। এই হচ্ছে আমাদের বিষয়টা আসলো, তাই না? এটা লিখতে পারি আমরা, ওকে। আচ্ছা, এটাকে এভাবে লিখতে পারো, বা এটাকে যদি চেঞ্জ করি তাহলে পরে চেঞ্জ করলে পরে আমাদের ফ্রিকোয়েন্সি 1/f আছে, তো তাহলে আমরা চেঞ্জই করে দিই। তো চেঞ্জ করলে পরে আমাদের আলটিমেটলি 1/30 আমরা করতে পারি। আচ্ছা, 0.5 জন্য আমরা অ্যাকচুয়ালি 1/f আকারেই নিয়ে নিই, তাহলে 0.5 মানে কি কাটাকাটি করার দরকারই নেই, 0.5 লিখলাম, আর এদিকে লিখলাম 1/15, যেহেতু 1/f এর মান, তাহলে 1/2 লিখতে পারি, আর 1/15 মানে 1/30 লিখতে পারি। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে, দেখো এফ এর মান কিন্তু 30 আসছে, কারণ 1/f = 1/30, তাহলে f = 30 চলে এলো, হয়ে গেল আমাদের গল্প। ফোকাস দৈর্ঘ্য এটাই হচ্ছে আমাদের, এতটাই অ্যান্সার হয়ে গেল আমাদের ফোকাস দৈর্ঘ্যটা। আচ্ছা, কমপ্লিট। ও সেমি আছে, তাহলে সেমি লিখে দিই, কোনো ব্যাপার না, একক যা আছে তাই লিখবো, সেমি অ্যান্সার হয়ে গেল, যাও কমপ্লিট। তো রিল্যাক্সে করলাম আমরা এটা। এবার আছে বি নাম্বার, একটি উত্তল লেন্স ও একটি সমতল দর্পণের মধ্যবর্তী দূরত্ব 10 সেমি। দর্পণ থেকে প্রতিফলিত সমান্তরাল আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে লেন্সের আলোক কেন্দ্রে প্রতিবিম্ব গঠন করে। আচ্ছা করুক, খুব ভালো। রশ্মি চিত্র অঙ্কন করো এবং লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে প্রথমটাতে একটু ব্যাখ্যা করতে হবে, এটাই তো। আচ্ছা দেখো, এই ক্ষেত্রে কী হচ্ছে, সমান্তরাল রশ্মি যখন কোনো উত্তল লেন্সে আপতিত হয় তখন প্রতিসরাঙ্কের পর রশ্মিগুলো কী হয়, লেন্সের যে ফোকাস বিন্দু আছে সেখানে কিন্তু মিলিত হয়, বুঝতে পারলে তো? তবে এক্ষেত্রে দর্পণ থেকে প্রতিফলিত রশ্মি কী হবে, দেখো যদি বস্তু লেন্সের ফোকাসে থাকে তাহলে কী হবে, তবে দর্পণ থেকে প্রতিফলিত রশ্মি পুনরায় কী হবে, লেন্সের আলোক কেন্দ্রে বা ফোকাসে ফিরে যাবে।
যেহেতু আমরা বলতে পারি যে দর্পণ এবং লেন্সের দূরত্ব কত 10 সেমি, এবং দর্পণ থেকে প্রতিফলিত রশ্মি সমান্তরাল অর্থাৎ প্যারালাল ফর্মেশন করছে, তাই এক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যও কিন্তু আমাদের সেই 10 সেমি হয়ে যাবে। কোশ্চেন নাম্বার কত এটা? কোশ্চেন নাম্বার হচ্ছে বি নাম্বার গেল। তো 10 সেমি কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। তো সুন্দর একটা যুক্তি দিলাম, এই ভিডিওটা এগিয়ে দিয়ে আরেকবার শুনে নাও যুক্তিটা দিয়ে তারপরে 10 সেমি লিখে দেবা। আচ্ছা, তারপরে আমাদের তারপরে প্রশ্ন দেখো, বলছে যে আলোর অপবর্তন বলতে কী বোঝো, মানে ডিফ্র্যাকশন অফ লাইট কাকে বলা হয়, অপবর্তন। তো আলোর গতিপথে যদি কোনো তীক্ষ্ণ ধার, মানে আলোর যে গতিপথে আছে সেই ক্ষেত্রে যদি একটি সরু ছিদ্র থাকে, তবে সেই ক্ষেত্রে আলো কী হচ্ছে, সেই যে সরু ছিদ্র বা ধারের পাশ দিয়ে বেঁকে ছায়ার ভেতরে প্রবেশ করতে পারে। এই যে ছায়ার মধ্যে যে প্রবেশ করছে সেই বিষয়গুলোকে কিন্তু বলছে আলোর অপবর্তন ঘটনা। বইতেও আছে, বইতে আরও সুন্দরভাবে লেখা আছে, আমি তো জাস্ট কনসেপ্ট বুঝালাম। এরপরে বি নাম্বার 10-এর এ অথবা চলে গেল, এবার 10-এর বি অথবা যাবে। দেখো, একটি একক রেখাচিত্র অপবর্তন গঠনে কেন্দ্রীয় পটির প্রস্থ এবং প্রাবল্য কীভাবে পরিবর্তিত হয় যখন রেখাচিত্রের প্রস্থ অর্ধেক করা হয়। আর বি নাম্বার 2 নম্বর বলছে দেখো, বেশি দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয়। এটা সুন্দর একটা লজিকের মাধ্যমে আমরা এখানে করতে পারি। তোমাদের এই পার্টটা তো হয়ে গেছে, তো চলো এই পার্টে আমি একটু হালকা লিখে দিই, কিচ্ছু না, হালকা একটু লেখা, ভিডিওটা এগিয়ে নিয়ে নয়তো লিখে নাও। দেখো লিখছি মুছছি, তো জীবন মানেই তো এটা, জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, শান্তি আসবে, সুখ আসবে, সবই আসবে, থাকবে চলে যাবে, থাকবে চলে যাবে, কখনো সুখ, কখনো শান্তি, কখনো দুঃখ, কখনো ডিপ্রেশন, কখনো সাকসেস। তো সব কিছুর মিশ্রণই হচ্ছে লাইফ। তো দেখো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে, আচ্ছা এক্ষেত্রে কেন্দ্রীয় পটির প্রস্থ এবং প্রাবল্যের পরিবর্তন যেটা আছে সেটার উপর ডিপেন্ডেবল, অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি দেখো 2θ/2λ/a হয়, এটা লিখবো। কত নম্বর এটা? 10-11 প্রশ্ন, 11 অথবা বি নাম্বার যেটা আছে 1 নম্বরটা যাবে। তাহলে আমরা বললাম যে 2θ যেটা আছে, 2θ মানে কী হবে, যে 2λ/a হবে, তো ওটাই লিখবো 2λ/a, বাস এটা লিখে ফেললাম। এইবার এটা কিন্তু আমাদের মেন ফর্মুলা। এইবার এই যে দেখো রেখাচিত্রের ক্ষেত্রে প্রস্থ অর্ধেক করা হলো, তার মানে কি, তাহলে কৌণিক প্রস্থ যেটা আছে সেটা কি হতে পারে, দেখো 2θ আমরা এই যে এটার ভার্সনটা পাচ্ছি এটা কি 1/a আমরা বলতে পারি, কারণ প্রস্থের সাথে কোনটা রিলেটেড আমরা এক্ষেত্রে বলছি। তাহলে কী হলো, প্রস্থ কমলে পরে প্রাবল্য হ্রাস পাবে, তো আমরা লিখবো দেখো প্রস্থ কমলে প্রাবল্য যেটা আছে, প্রাবল্য সেটা কী হবে, কমে যাবে বা হ্রাস পাবে, আমরা লিখতে পারি। তো অ্যাকচুয়ালি আমাদের এটা লিখতে না, এটা না, তো আমাদের 2θ এটা বেড়ে যাচ্ছে কী হবে 1/a, অর্থাৎ আমরা বলতে পারি যে কৌণিক প্রস্থ দ্বিগুণ হবে, আর কিছু না। প্রস্থের অনুসারে আমাদের লিখতে হবে, বেশি লেখা যাবে না। তো কী লিখতে হবে, যে কৌণিক যেটা আছে, অর্থাৎ কৌণিক কী হবে বলতে, কৌণিক প্রস্থ দ্বিগুণ হবে, বাস এটাই আমাদের অ্যান্সার, বাড়তি কিছু না। আচ্ছা, এটা একটা বিষয় গেল। তারপরে 2 নম্বর হচ্ছে বেশি দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যে আলো ব্যবহার করা হয়। তো বেশি দৃশ্যমান আলো তরঙ্গ যদি আমরা ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে কী হবে, দেখো যেহেতু প্রস্থ তরঙ্গদৈর্ঘ্যের সমানুপাতিক, তাই কেন্দ্রীয় পটির প্রস্থ কিন্তু বৃদ্ধি পাবে। তো লিখতে হবে, দেখো আমরা 2 নম্বর যেটা আছে সেটাতে বলতে পারি যেহেতু আমাদের 2θ বেড়ে যাচ্ছে কী হচ্ছে ল্যামডা, তাই এখান থেকে আমরা বলতে পারি কীরকম, যে কেন্দ্রীয় পটির প্রস্থ কী হবে, বৃদ্ধি পাবে। জাস্ট এটা লিখবো, কেন্দ্রীয় পটির প্রস্থ বৃদ্ধি পাবে, বাস এটা আরেকটা সলিউশন। এটা ব্যাখ্যাটা কীভাবে লিখবো আমরা, যে যেহেতু প্রস্থ তরঙ্গদৈর্ঘ্যের সমানুপাতিক, তার জন্য আমরা বলতে পারি যে এক্ষেত্রে কেন্দ্রীয় পটির প্রস্থ বৃদ্ধি পাবে, বাস হয়ে গেল। নেক্সট 3 নম্বর,
0.1 mm প্রস্থ বিশিষ্ট একটি একক রেখাচিত্রের উপর 550 nm তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে যে অপবর্তন হবে রেখাচিত্র থেকে 1.1 m দূরে অবস্থিত পর্দার কেন্দ্রীয় পটির কৌণিক প্রস্থ এবং রৈখিক প্রস্থ নির্ণয় করো। বাবা সেই প্রশ্ন। তো তোমাদের বাকি সাবজেক্টগুলোর প্রিপারেশন কেমন চলছে? মন দিয়ে পড়ো, পরীক্ষাটা চলেই এলো প্রায়। তো প্রথমতই দেখো এখানে আমরা কী বলছে 0.1 mm, এটাকে আমাদের প্রথমত মিটারে কনভার্ট করতে হবে, তারপরে বাকি পার্ট। সি নাম্বার কোশ্চিন। তো 0.1 mm যেটা আছে এটা 10⁻⁻⁴ কী হয়ে যাবে? মিটার হয়ে যাবে। এটা ফার্স্ট আমরা চেঞ্জ করলাম। এবার তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে দেখো ল্যামডা, সেই ল্যামডার মান আছে কত? 550 m। তো ল্যামডা ইকুয়ালস বলছে 550 m। আচ্ছা, এই যে 550 m, আচ্ছা এত তরঙ্গ দৈর্ঘ্য হয় না, আচ্ছা ন্যানোমিটার আছে এনএম। এই এনএমটাকে আমাদের আলটিমেটলি কী বলতো? মিটারে নিয়ে আসতে হবে। তো 10⁻⁹ দিয়ে গুণ করবো। আচ্ছা, ইন্টু 10⁻�9 হয়ে গেল, এটা হয়ে গেল। এবার পর্দা থেকে ছিদ্র যে দূরত্ব সেটা আমরা ল্যামডা ধরবো, সেটার মান কত বলো তো? এটা হচ্ছে 1.1 m হয়ে গেল এটা। এবার এই যে কৌণিক পটির সূত্রতে কি বললাম একটু আগে, যে 2θ ইকুয়ালস টু কি হয়? 2 ল্যামডা বাই হতে পারে কি 2 ল্যামডা বাই লিখবো হচ্ছে আমরা a, তাই না? তো 2 ল্যামডা বাই a। ক্যামেরাটা এই দিকে, তো এই দিকে তাকাতে হবে, তাই না? আচ্ছা, তো 2θ মানে আমরা লিখতে পারি এক্ষেত্রে 2θ, এই ক্ষেত্রে দেখো ল্যামডার যে মানটা আছে এবং এর যে মানটা আছে সেই দুটা কিন্তু আমরা এখন বসিয়ে দেবো। তো ল্যামডার মান কত আছে? বসিয়ে দাও এখানে 2 × 550 × 10⁻⁹ হয়ে গেল। আর এর মানটা কি আছে দেখো, এর মানটা 10⁻, এই যে ব্যাপারটা আছে এটা হচ্ছে a, তার 10⁻⁻⁴, তো এটা লিখে দিলাম। এখান থেকে আমাদের থিটার মানটা বের করতে লাগবে। তো ক্যালকুলেশন করো, বা 2θ মানটা আমরা বের করলেও হবে। তো 2θ মানটা যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এটা দেখো কত হচ্ছে, ক্যালকুলেটারে মানলে পরে 0.01011, এই যে এটা আমাদের চলে এলো কমপ্লিট। এটা হচ্ছে রেডিয়ানে আসবে, হ্যাঁ রেডিয়ান, বাস হয়ে গেল। এরপরে আর একটা দেখো সূত্র রয়েছে 2x = 2 ল্যামডা বাই d, 2 ল্যামডা বাই a, ওই ফর্মুলাটা ইউজ করবো। দেখো 2x ইকুয়ালস আমরা কী লিখবো? 2 ল্যামডা d বাই a, 2 ল্যামডা d বাই লিখবো হচ্ছে a। আচ্ছা, এগুলো তো হয়ে গেছে, মুছে দিলাম। বাবা হাত ব্ল্যাকি হ্যান্ড। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা নর্মালি 2x = কি লিখতে পারি? 2x = দেখো লিখবো হচ্ছে 2θ × d, উপরের সম্পর্ক থেকে লিখতে পারি এটা আমরা। আচ্ছা, এরপরে এই যে দেখো এটার মানে হচ্ছে কি 1 কত আছে? 0.01 ইন্টু ডি এর মানে আসছে কত? 1.1 হয়ে গেল। তাহলে 2x এর মানে এটা। এবার এখন আমরা যদি শুধুমাত্র আচ্ছা এটাকে গুণ করে দিলে কত আসছে আমাদের? 2xটা এই টোটালটা গুণ করলে পরে আমাদের কত আসছে? 0.121 না 0.0121, 0 11 11 121 121, বাস এটা চলে এলো। তো এটা হচ্ছে মিটারে আসবে, বাস এটাই আমরা বলতে পারি উত্তর। বা এটাকে আমরা একটু চেঞ্জ করব, তো এটা মিলিমিটারে প্রকাশ করলে কী হবে? দেখো এটা হবে 12.1 মিলিমিটার, এটাও হতে পারে। তো বাস কমপ্লিট। তাহলে আমাদের দুটো আনসার চেয়েছিল, একটা হচ্ছে কি দেখো আমাদের বেরোলো কত, আর একটা তো করিনি না, করলাম 12.1 হয়ে গেল একটা, আর একটা হচ্ছে রেডিয়ান। বাস এই দুটোই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো। বা এটাকে এরকমও লেখা যেতে পারে, সেমিতে প্রকাশ করলে কী হবে? 1.2 সেমি, এটা একটা অ্যান্সার হয়ে গেল, আর এটা আরেকটা অ্যান্সার হয়ে গেল। বাস দুটো অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, একটা হচ্ছে কেন্দ্রীয় পটির কৌণিক প্রস্থ যেটা হচ্ছে 0.01 রেডিয়ান, আর হচ্ছে কি রৈখিক প্রস্থ যেটা 12.1 মিলিমিটার বলতে পারো, বা 1.21 সেমি বলতে পারো। হয়ে গেল, ব্যাস শেষ। ও আরও আছে কোশ্চেন। 12 এ নাম্বার, পরিবাহী অন্তরক অর্ধপরিবাহী পদার্থের ফার্মি স্তর কোথায় অবস্থান করে? দেখো পরিবাহীর ক্ষেত্রে ফার্মি স্তর যোজ্যতাপটি, দেখো পরিবাহীর ক্ষেত্রে ফার্মি স্তর কি যোজ্যতাপটিতে অবস্থান করবে।
এবং পরিবহন পটির ক্ষেত্রে উপরিপাতন অঞ্চলে বা পরিবহন পটির ভেতরে অবস্থান করবে। তো চলো 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 শর্টকাটে লিখে দিই, কোথায় লিখবো, এখানেই মুছে দিই। সকালবেলায় 6টার দিকে উঠেছি, না 5:30টার দিকে উঠলাম, 6টার দিকে, সকাল 6টা, প্রচণ্ড ঠান্ডা ছিল, তো প্রচণ্ড ঠান্ডার মধ্যে শুটে বসলাম। এখন সূর্য উঠলো, সূর্য থেকে দেখ সূর্য অনেক আগেই উঠে গেছে। তো আমরা, এটা হচ্ছে কত নম্বর কোশ্চেন, 12A। তো দেখো পরিবাহী যেটা আছে, কি বললাম যে পরিবাহীর ক্ষেত্রে ফার্মি স্তর কি হচ্ছে যোজ্যতা পটি, তার মানে লিখবো যে ফার্মিটা, শর্টকাটে লিখছি দেখো, ফার্মিটা হচ্ছে কি হচ্ছে যোজ্যতা, যে পটিটা আছে সে যোজ্যতা পটিতে অবস্থান করবে, লিখে দিলাম। আর নেক্সটে কি বলছে দেখো, পরিবহন পটির ক্ষেত্রে বলছে, তাই না? কি কোশ্চেন আছে, পরিবাহীটা ফার্মি স্তর কোথায় বলছেন, তো ফার্মি স্তর যোজ্যতা পটি এবং পরিবহন পটির ক্ষেত্রে পরিবহন, আচ্ছা এটা হলো পরিবাহী বা ফার্মিটা হচ্ছে যোজ্যতা পটিতে অবস্থান করছে, যোজ্যতা পটি, এবং পরিবহন পটির কি বলতে পারি যে পরিবহন পটির মধ্যে অবস্থান করতে পারে, পরিবহন পটির মধ্যেও অবস্থান করতে পারে, তাহলে অ্যান্সারটা কী হলো দেখো, পরিবহন পটির ক্ষেত্রে কি হচ্ছে ফার্মি বা যোজ্যতা যেটা রয়েছে, তো লিখবো আমরা দেখো পরিবাহীর ক্ষেত্রে ফার্মি স্তর বা যোজ্যতা পটি কী হবে, এবং দেখো পরিবহন পটির যেটা আছে সেটা হচ্ছে কি পরিবহন পটির ভেতরে অবস্থান করতে পারে। তাহলে কোশ্চেনটা কী দাঁড়ালো, পরিবাহীর, কেমন হয়ে যাচ্ছে কোশ্চেনের মিনিংটা, দাঁড়াও, মিনিংটা হবে কি দেখো, পরিবাহীর ক্ষেত্রে ফার্মি স্তর, যোজ্যতা পটি এবং দাঁড়াও, আচ্ছা এটা পরিবহন, কোশ্চেনটা কি পরিবহন না পরিবাহী, আমি তার জন্য বুঝতে পারছি না, পরিবাহী বলছে। আচ্ছা এইবার ঠিক হলো, দেখো পরিবাহীটা কী হবে, ফার্মি যোজ্যতা পটি যেটা আছে ওইটা, এবং বলবো যে পরিবহন যে পটিটা আছে, পরিবহন পটির ভেতরে অবস্থান করবে, বাস এটা হচ্ছে আমাদের সলিড অ্যান্সার। পরিবাহীটা কী হবে, ফার্মি যোজ্যতা পটি, অর্থাৎ বলতে পারি যে পরিবাহীর ক্ষেত্রে কী হবে, যে ফার্মি যোজ্যতা পটি বা ফার্মি স্তর যোজ্যতা পটি এবং পরিবহন পটির ভেতরে, মানে এই দুটোর মিডিলে ফার্মি এবং পরিবহন পটির মধ্যে অবস্থান করবে হচ্ছে পরিবাহীটা, হয়ে গেল। এবার আসি অন্তরক, এইবার ঠিক আছে অ্যানালাইসিস। অন্তরকের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, এটা কী বলতো, এটা হচ্ছে ফার্মি স্তরের নিষিদ্ধ শক্তি ব্যবধানের যেটা আছে, ফার্মি স্তর নিষিদ্ধ শক্তি ব্যবধানের ঠিক মাঝামাঝি স্থানে অবস্থান করবে, ঠিক আছে, এটাই হচ্ছে নেক্সট স্টেপ হবে। কী হবে বলো তো, ফার্মি স্তর নিষিদ্ধ শক্তির মাঝামাঝি, লিখবো হচ্ছে ফার্মি স্তর নিষিদ্ধ শক্তি বা নিষিদ্ধ শক্তি ব্যবধানের নিষিদ্ধ শক্তি ব্যবধানের নিষিদ্ধ শক্তি ব্যবধানের ঠিক মাঝে অবস্থান করবে। যাই হোক, এই গেল ভাষা। ফার্মি স্তর নিষিদ্ধ শক্তি ব্যবধানের ঠিক মাঝে অবস্থান করবে, মানে অন্তরক ফার্মি স্তরের নিষিদ্ধ, ফার্মি স্তরের কী হবে বলো তো, ফার্মি স্তরের নিষিদ্ধ শক্তি ব্যবধানের ঠিক মাঝামাঝি অবস্থান করবে, ঠিক আছে, যেটা আমরা বলি যে এনার্জি গ্যাপ যেটা তৈরি হচ্ছে সেখানে। আর এক্ষেত্রে বলতে পারি যে এক্ষেত্রে পটিপূর্ণ এবং পরিবহন পটি সম্পূর্ণ খালি থাকতে পারে, এই হচ্ছে বিষয়। আর অর্ধপরিবাহী মানে পরিবাহী যেটা আছে সেমিকন্ডাক্টরটা কী হবে দেখো, অর্ধপরিবাহীর ক্ষেত্রে ফার্মি স্তর, যোজ্যতা পটি এবং তার সঙ্গে পরিবহন পটি যেটা রয়েছে তার মধ্যবর্তী যে নিষিদ্ধ অঞ্চল একেবারে তার কেন্দ্রে অবস্থান করবে। তার মানে কি হচ্ছে, এটা কেন্দ্রে অবস্থান করছে। কার কেন্দ্রে বলো তো, সেই কেন্দ্রটা লেখো খাতার মধ্যে, দেখো ফার্মি স্তর যোজ্যতা পটি, ফার্মি স্তর কী করছে, ফার্মি স্তর যোজ্যতা পটি এবং পরিবহন পটির মধ্যবর্তী যে নিষিদ্ধ অঞ্চল রয়েছে সেই নিষিদ্ধ অঞ্চলের কেন্দ্রে অবস্থান করবে, বাস এটা লিখে দাও। এরপরে আসছি বি নাম্বারে, যে সম্মুখ বায়াস ও বিপরীত বায়াস পিএন সংযোগ ডায়োডের বর্তনী চিত্র অঙ্কন করো।
আচ্ছা, তারপরে ভিআই লেখচিত্র অঙ্কন করে নি এবং ব্রেকডাউন ভোল্টেজ দেখাও যেখানে প্রযোজ্য হবে। সেট, দ্বিতীয় সেট, তৃতীয় সেটে এগুলো আবার করেছি, মানে প্রথম তৃতীয় সেটে এগুলো কিন্তু হয়ে গেছে, মানে এগুলো রিপিট কোশ্চেন। তো যদি প্রথম দ্বিতীয় তৃতীয় সেট না দেখো, চলে যাও আমার চ্যানেলে পেয়ে যাবে, ওখানে দেখো এগুলো ছবি এঁকে দিয়েছি। এগুলো রিপিট কোশ্চেন, ভিআই লেখচিত্র বলো, পিএন সংযোগ বলো, ডায়োড, ওখানে কিন্তু কমপ্লিট করা হয়েছে। সেখানে ব্রেকডাউন অঞ্চল বা নি ভোল্টেজ যেটাগুলো আছে, সম্মুখ ব্যাস, সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছে এবং ছবিটাও ডিটেলস করে দেওয়া হয়েছে। তো অবশ্যই সেট নাম্বার 1, 2-তে যাও বা 3-তে যাও, এগুলো কিন্তু রিপিটেশন কোশ্চেন, আমি রিপিটেশন কোশ্চেন বলে দিলাম। করা হয়ে গেছে আগে, সেটা দেখে নিও। হ্যাঁ, দেখো প্লেলিস্ট বানানো আছে তোমাদের জন্য। আচ্ছা, তারপরে অথবাতে আছে একটি সাধারণ নিঃসারক বিবর্ধনের লেবেল সহ বর্তনী চিত্র অঙ্কন করো, এক্ষেত্রে ইনপুট এবং আউটপুট বিভাবের দশাকোণ কত। তো এই ক্ষেত্রে দেখো, যদি বলি যে চিত্র বা বলতে পারি যে ইনপুট আউটপুটের ক্ষেত্রে যদি বলি, এক্ষেত্রে এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র দশা পার্থক্যটা এক্ষেত্রে নতুন। তো দশা পার্থক্য মনে রাখবো যে 180 ডিগ্রি, কত বলো তো, 180 ডিগ্রি হবে দশা পার্থক্য, বা বলতে পারি পাই, 180 ডিগ্রি বা পাই বললেও চলবে। ওকে, 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, একটা কিছু বলে দিও বাস হয়ে যাবে। এটা হচ্ছে দশা পার্থক্যটা। আর এই ছবি তো হয়ে গেছে, আগের সেটগুলো দেখে নিও। এবার হচ্ছে বি নাম্বারে, একটি সাধারণ নিঃসরক ট্রানজিস্টর বিবর্ধকের সংগ্রাহক নিঃসরক ভোল্টেজ 3 ভোল্ট এবং সংগ্রাহকের রোধ 3 কিলো না 3K এম্পিয়ার, তাই তো। আচ্ছা, সরি ওহম 3K ওহম। যদি প্রবাহ বিবর্ধক 100 এবং ভূমিরোধ 2K ওহম হয়, তাহলে বিবর্ধকের ভোল্টেজ এবং ক্ষমতার বিবর্ধন নির্ণয় করো। এটা আর একটা অঙ্ক। চলো তোমাদের পড়িয়ে রেস্ট করব, খাবো দাবো, এটা মুছলাম। সকাল সকাল উঠছি, ঘুমও পাচ্ছে। অনেকগুলো সেট করে দিলাম, তো একটা না শ্যুট কমপ্লিট করবো। দেখো এক্ষেত্রে সংগ্রাহক রোধ যেটা আছে, এটা আরসি আমরা করি, এটা হচ্ছে 12 বি, তাই তো। আচ্ছা, 12 অথবা বি বোধ হয় সম্ভবত, হ্যাঁ ঠিক। তো এখানে আরসি যেটা আছে, আরসি মানে কত, দেখো আরসি আছে হচ্ছে 3 ওহম, তাই তো, 3 কিলো ওহম, তাই তো। আচ্ছা, এটাকে যদি আমরা নর্মাল ওহম এনে, তাহলে 3 × 10⁻³ আসবে ওহম, রাইট। তো 3000 আসতে পারে, এই তো হয়ে গেল। আচ্ছা, আরসি হয়ে গেল। এরপরে ভূমিরোধ যেটা আছে, সেটা হচ্ছে আরবি ধরলাম ভূমিরোধ। সেই ভূমিরোধটা দেখো কোশ্চেন আছে 2, এটাকেও সেম আমরা কী করবো বলো তো, একটু ভালো করে লিখতে হবে। তো এটাকে হচ্ছে দেখো 2000 হয়ে গেল ওহম, হয়ে গেল, এটা কমপ্লিট। আর নেক্সটে কী আছে দেখো, প্রবাহ বিবর্ধক যেটা আছে সেটা বিটার মানটা কত আছে কোশ্চেনে আমাদের দেওয়া আছে, দেখো 100 আছে, তো 100 লিখে দিলাম বাস। এবার আমাদের ভোল্টেজ বিবর্ধন যেটা আছে, এবারের সূত্র, সেই বিবর্ধনের এবারে বিবর্ধনের সূত্র যেটা আছে এবি, সেটা এবিটা আমরা কি লিখতে পারি, দেখো বিটা মাল্টিপল সাইন অফ লিখতে পারি কীরকম, আরসি বাই আরবি লিখতে পারি। তো মানগুলো বসালে আমরা কি পাচ্ছি, দেখো এখানে 100 পাচ্ছি, রাইট। ইন্টু পাবো কত, 3000, ডিভাইডেড বাই পাবো কত, 2000 পাবো। তো সবগুলো শূন্য কাটলাম, আর তো কিছু থাকছে না। এদিকে 300 থাকছে, এদিকে থাকছে হচ্ছে 2, বাস 300 বাই থাকছে আমাদের কত, 2, মানে আলটিমেটলি আমাদের উত্তর বেরোচ্ছে কত, এখানে 150, অর্থাৎ 150 হচ্ছে। এটাই কি না, এরপর আরও কিছু বলছে কোশ্চেনে। তাহলে বিবর্ধনের ভোল্টেজ এবং ক্ষমতা নির্ণয় কর। তো এটা একটা গেল। এবার বিবর্ধনের একটা বেরিয়ে গেলো, বিবর্ধনের কী বেরোলো, এটা বিবর্ধন ভোল্টেজ বেরিয়ে গেল। এটা একটা অ্যান্সার, এবি একটা অ্যান্সার হয়ে গেল, বিবর্ধন ভোল্টেজ, বাস সলিউশন হয়ে গেল। তো এটা হয়ে গেলো বিবর্ধন ভোল্টেজ, এবং লাস্টে আসে হচ্ছে ক্ষমতা বিবর্ধন কত। ক্ষমতা বিবর্ধন নেক্সট পার্টে করতে লাগবে, দেখি। তো এটা হচ্ছে এপি ইকুয়ালস টু ক্ষমতা বিবর্ধন বলতে এপি ইন্টু বিটা ইন্টু লিখবো হচ্ছে কি বলতো, সূত্রতে বলে যে এভি হয়ে গেল। এবার বিটা মানে কত আছে, এখানে 100 আছে, লিখে দিলাম। আর এপি আছে কত, 150। টোটালটাকে ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে হচ্ছে 1513। এই হলো এপির মান। তাহলে এটা আর একটা অ্যান্সার আমাদের হয়ে গেল, বাস। একটা গেল কটা শূন্য এসছে, হ্যাঁ, একটা গেল 15000, একটা গেল 150। তো 15000 এবং 150 এই দুটো কিন্তু সলিউশন হয়ে গেল। এরপরে তো আর কিছু নেই, কমপ্লিট হয়ে গেল। তো সায়েন্স দাদাতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওগুলোর যেন ভিউ ভালো হয় তার জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ ভিউ হলে একটু এনার্জি পাওয়া যায় ভালো।
নিজেদের মধ্যে মোটিভেশনও পাওয়া যাবে। কারণ বুঝতেছো তো, সকাল 5:30 6টার দিকে শুটে বসছি, মানে এখন ঠান্ডার দিনে কী হারে কষ্ট হবে। তো তোমাদের সামনে এক্সাম, তো প্রত্যেকটা সেমিস্টারে, সে ফার্স্ট সেমিস্টার হোক সেকেন্ড সেমিস্টারে হোক, প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু আমি স্পেশাল কিছু তোমাদের জন্য নিয়ে এসেছি। সব থেকে বেশি কিন্তু কোশ্চেন প্যাটার্ন তোমাদের সামনে তুলে ধরছি, যে প্রশ্নগুলো PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো তুলে ধরছি, যেগুলো আসতে পারে তার উপর অ্যানালাইসিস করে কিন্তু ভিডিও বানিয়েছি। তো তোমাদের এক্সাম ভালো হোক তার জন্য পরীক্ষার আগে স্পেশালি সবসময় ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, আজ 2 বছর ধরে প্রায় হতে শুরু করলো। ফার্স্ট সেমিস্টারেও সাথে ছিলাম, সেকেন্ড সেমিস্টারেও ছিলাম, থার্ড সেমিস্টারেও সাথে ছিলাম, এবার ফোর্থ সেমিস্টার চলে এলো। তো থার্ড সেমিস্টারে কিছু কারণের জন্য আমার ভিডিও দেওয়া হয়নি, হেলথ ইস্যুর জন্য। তো সেটা তো গেল। এবার তাছাড়া কেমিস্ট্রি বলো, বায়োলজি, ম্যাথ সেগুলো দেওয়া হয়ে গেছে সব। ফিজিক্সটা দেয়নি, তো ফিজিক্সের অনেকের খারাপ হয়েছিল পরীক্ষা, আমি শুনলাম। তো ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে যতটা PYQ হয়, সেটা ভারতবর্ষ হোক, টোটাল ইন্ডিয়া বিশেষে যে লেভেলের প্রশ্নগুলো হয় সেগুলো অ্যানালাইসিস করে করে বানানো হয়। তোমাদের এই ইয়ারেও হয়তো সেগুলো বানাবো। আর এবিটিএ যেহেতু সলভ করছি, তো তোমাদের পাশে যেহেতু থাকছি, তাই আমার মনে হয় যে 2 বছরের জার্নিতে আমার সাথে যারা সাথ দিলে তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ, ধন্যবাদ। আর অবশ্যই আমাদের একটু গ্রো দরকার, একটু দাঁড়ানোর দরকার একটু, তাই না? তার জন্য অবশ্যই যদি পারো ভিডিওগুলো শেয়ার করে দিও। মন দিয়ে পড়ো আর খুব ভালো থেকো।